গল্পের নাম রিভেঞ্জ অব লাভ, কলমে নুসরাত জাহান বৃষ্টি। গল্পের প্রথম অংশ। আজ নন্দিতা আর রাফির জীবনে বিশেষ একটা রাত। প্রত্যেকটা মেয়ের এই রাতটা নিয়ে হাজারটা স্বপ্ন থাকে। নন্দিতারও আছে, কিন্তু নন্দিতা জানে এই রাতটা তার জন্য সুখের নয়, বরং তার জন্য এই রাতটা অপমানের রাত, কষ্টের রাত। কারণ রাফি যে তাকে খুব ঘৃণা করে। এই ঘৃণা জমে আছে 5 বছর ধরে। রাফি তার বাবা মার চাপে পড়েই নন্দিতাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। রাফির মা বাবা আর নন্দিতার বাবা মা কেউ জানে না ওরা দুজনে একে অপরকে আগে থেকেই চিনে। রাফি রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে নন্দিতার দিকে রাগী চোখে তাকিয়ে বলে, বেড থেকে নাম। নন্দিতা রাফির দিকে অবাক দৃষ্টিতে তাকায়। নন্দিতার চাউনি দেখে রাফি উচ্চস্বরে বলে উঠে, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? তোকে আমি বেড থেকে নামতে বলেছি, কানে কথা ঢুকে না তোর? নন্দিতা তাড়াতাড়ি বেড থেকে নেমে ঘরের এক কোণায় এসে দাঁড়ায়। রাফি বেডে এসে বসে কণ্ঠে তেজ এনে বলে, আমার বেডে তোর মতো মেয়ের কোনো জায়গা নেই, বুঝলি? এরপর যেন আমি তোকে আমার বেডে না দেখি, বুঝতে পেরেছিস? আর তোকে বিয়ে করেছি বলে মনে করিস না তোকে আমি আমার স্ত্রীর অধিকার দিব। কেননা সেই অধিকার তুই অনেক আগে হারিয়ে ফেলেছিস। নন্দিতা এতক্ষণ চুপ করে থাকলেও আর চুপ থাকতে পারল না। অস্পষ্ট স্বরে বলে, তাহলে আমাকে বিয়ে করলে কেন? নন্দিতার কথাটা বলতে দেরি হলো, কিন্তু রাফির বেড থেকে উঠতে দেরি হলো না। উঠে দ্রুত কদমে নন্দিতার কাছে এসে তার দু বাহু ধরে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে বলে, তোকে বিয়ে করেছি 2টা কারণে। 1, বাবা মা জোর করেছে বলে। 2, তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য। তা না হলে তোর মতো 3rd ক্লাস মেয়েকে এই রাফি তাজওয়ার বিয়ে করবে ভাবলি কি করে? নন্দিতা বলে, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই আমাকে তুমি বিয়ে করেছ? প্রতিশোধ নেওয়ার জন্য? তুই কি ভেবেছিস তোকে আদর করার জন্য আমি বিয়ে করেছি? আজ থেকে তোর লাইফ আমি হেল করে দিব, হেল। আমার লাইফটা যেভাবে 5 বছর আগে হেল করেছিলি ঠিক সেইভাবে। না ভুল বললাম? সেইভাবে না, আরো ভয়ঙ্কর ভাবে তোর লাইফটা আমি হেল করব, বুঝতে পেরেছিস? কথাটা বলেই রাফি নন্দিতাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। এভাবে নন্দিতাকে ফ্লোরে ফেলে দেওয়াতে অনেকটা ব্যথা পায়। হাতে কাচের চুড়ি থাকার কারণে অনেকটা জায়গা কেটে যায় চুড়ি ভেঙে। তাই নন্দিতা একটু শব্দ করেই কেঁদে ফেলে। নন্দিতার কান্না দেখে রাফি বলে, একদম ন্যাকামো করবি না আমার সামনে। তোর এই ন্যাকামো দেখে আগের রাফি ভুলে যেত, কিন্তু এখনের রাফি এত সহজে ভুলবে না। তাই তোর এই ন্যাকামো আমাকে না দেখিয়ে তোর প্রাণপ্রিয় আশিকে দেখাবি। ও হে, আচ্ছা, তোর ওই আশিকের খবর কি, যার জন্য আমাকে ছেড়ে চলে গেছিলি? নাকি ওই আশিকেও আর এক আশিকের জন্য ছেড়ে দিয়েছিস? আচ্ছা, তোর লাইফে কয়টা আশিক ছিল বলবি আমাকে একটু? এসব কি বলছো তুমি রাফি? আর তুমি আমাকে তুই তুকারি করছ কেন? রাফি এবার তোমার সামনে হাঁটু ঘেরে বসে রেগে তোমার মুখ চেপে ধরে বলে, তাহলে তোর সাথে কিভাবে কথা বলবো আমি? আপনি করে তোকে বলতে হবে এখন আমাকে? শুনো, আমার সাথে তোকে এভাবেই থাকতে হবে সারা জীবন। তোর লাইফে সুখ বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু যন্ত্রণা আর অপমান। এখন থেকেই অভ্যাস করে নে। আমি এত বছর যেই যন্ত্রণায় ভুগেছি সেই যন্ত্রণায় তোকেও ভুগতে হবে। বলেই তো গিয়েছিলাম তোকে। তাহলে আবার ফিরে আসলি কেন আমার জীবনে? যখন এসেই পড়েছিস তার ফল তোকে তো ভুগতেই হবে। রাফি নন্দিতাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, শুন, আমার বাবা মার সামনে স্বাভাবিক থাকবি, ওনারা যাতে বুঝতে না পারে আমার আর তোর সম্পর্কটা কেমন। বাইরের জগতে আমার একটা সুখী দম্পতি, কিন্তু ভেতরের জগতে শুধু যন্ত্রণা, যে যন্ত্রণা তুই ভোগ করবি। কথাটা বলে রাফি বেলকনিতে চলে যায়।
পকেট থেকে সিগারেট বের করে তাতে আগুন জ্বালিয়ে ঠোঁটের কোণে সিগারেট রেখে নিকোটিনের ধোঁয়াটা আকাশের দিকে ছেড়ে দেয়। রাফি যে ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছে নন্দিতার কষ্ট দেখে। যে রাফির কষ্ট বেশি হতো নন্দিতার কষ্ট দেখে। আজ সেই রাফি নন্দিতাকে নিজের হাতে কষ্ট দিচ্ছে, ভাগ্যের কি পরিহাস তাই না? রাফি আধ ঘন্টা পর বেলকনি থেকে রুমে আসে। রুমে এসে দেখে নন্দিতা ফ্লোরে বসে দেয়ালের সাথে মাথাটা হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। নন্দিতাকে এভাবে দেখে রাফির বুকের ভেতরটা ধক করে উঠে। রাফি ধীর পায়ে নন্দিতার কাছে গিয়ে বসে। নন্দিতার চোখের কোণে পানি জমে আছে কান্না করার কারণে। রাফি নন্দিতার চোখের পানি মুছে দেয় নিজের বুড়ো আঙ্গুল দিয়ে আলতো করে। রাফি ঠোঁট দুটো চেপে ধরে মনে মনে বলে, 5 বছর আগে যদি তুমি এমনটা না করতে তাহলে হয়তো আমাদের এই বিশেষ রাতটা এমন হতো না, মধুর একটা রাত হতো। কিন্তু তুমি সবটা শেষ করে দিলে, সাথে আমার লাইফটাও। কেন করলে এমনটা? তুমি কি দোষ ছিল আমার? আমার ভালোবাসার কি কমতি ছিল? আমার ভালোবাসাকে তুমি অমর্যাদা করেছ নন্দিতা। এর শাস্তি তো তোমাকে প্রতি পদে পদে পেতে হবে। আমি তোমাকে এর জন্য কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন না। রাফি রাগে উঠে চলে যায় আর বেডে গিয়ে শুয়ে পড়ে। রাফি চলে যাওয়ার সাথে সাথে নন্দিতা চোখ মেলে তাকায়। নন্দিতা এতক্ষণ জেগেছিলে? নন্দিতা মনে মনে ভাবে। আমি জানি রাফি তুমি এখনো আমাকে ভালোবাসো। কিন্তু আমার করা কাজটার জন্য তুমি আমার উপর প্রচণ্ড রেগে আছো। রেগে আছো বললে ভুল হবে, প্রচণ্ড ঘৃণা করো তুমি আমাকে। কিন্তু তখন যে আমি নিরুপায় ছিলাম। এই কাজটা না করলে যে অনেক বড় কিছু হারিয়ে ফেলতাম আমি। কিন্তু যে এই কাজটা করতে আমাকে বাধ্য করেছে সে কোথায়? সে তো বলেছ তোমাকে সুখে রাখবে, তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসবে, কিন্তু সে এখন কোথায়? নন্দিতা এসব ভাবতে ভাবতে ভোর রাতে চোখটা লেগে যায়। সকালে রাফি ঘুম থেকে উঠে দেখে নন্দিতা রুমে নেই। রাফি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর রাফি ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হতে থাকে অফিসে যাওয়ার জন্য। ঠিক সেই সময় নন্দিতাও রুমে আসে হাতে চায়ের কাপ নিয়ে। রাফি নন্দিতাকে দেখে তো বর্ষর একটা ক্রাশ খেয়ে বসে। ক্রাশ খাওয়ার কারণটা হলো নন্দিতার সাজ। নন্দিতা একটা লাল জামদানি শাড়ি পরেছ, মুখে তেমন সাজ নেই বলেই চলে। ঠোঁটে হালকা লিপস্টিক, নাকে নাক ফুল থাকার কারণে নন্দিতার দিকে একটু বেশি আর কোন অনুভব করছে রাফি। চুলগুলা ভেজা থাকার কারণেও নন্দিতাকে আরও বেশি স্নিগ্ধ লাগছে। রাফির এভাবে তাকানো দেখে নন্দিতা হালকা লজ্জা পায়। রাফি নন্দিতার দিক থেকে তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়। নন্দিতাও নিজেকে আবার স্বাভাবিক করে নিয়ে বলে, রাফি, এই নাও তোমার চা। এতক্ষণে চা নিয়ে আসার সময় হলো? না, আসলে আমি অনেক আগেই চা নিয়ে এসেছিলাম, কিন্তু তখন তুমি ওয়াশরুমে ছিলে। খুব ভালো, এবার চাটা দিন। বিদ্রূপের স্বরে কথাটা বলে রাফি নন্দিতার হাত থেকে চা নিয়ে চুমুক দেওয়ার সাথে সাথে ভ্রু কুঁচকে নেয়। নন্দিতা তা দেখে বলে, কি হয়েছে? এত ঠান্ডা কেন চা? কিন্তু আমি তো মাত্র। নন্দিতাকে আর কিচ্ছু বলতে না দিয়ে রাফি আচমকা নন্দিতার মুখে চাটা ছুঁড়ে মারে। কিন্তু ভাগ্যক্রমে নন্দিতা নিজের ডান হাতটা দিয়ে মুখটা আড়াল করে ফেলে, যার কারণে মুখে চা না পড়ে হাতে পড়ে যায় চাটা। তখনই রাফি তেজ নিয়ে বলে, এটা কি চা এনেছিস নাকি শরবত এনেছিস? এত ঠান্ডা কেন? কোনো কাজেই ঠিক মতো করতে পারিস না তুই, ইউজলেস একটা। বলেই রাফি হন হন করে ঘর থেকে বের হয়ে যায় রাগে। নন্দিতার তো বুক ফেটে কান্না আসছে। একে তো হাতে গরম চা পড়েছে, তার জন্য হাত জ্বলে যাচ্ছে, আর এক রাফির কটু কথা। চাটা প্রচণ্ড গরম ছিল।
কিন্তু তারপরও চাটা ঠান্ডা বলে নন্দিতার গায়ে ঢেলে দেয় ইচ্ছে করে নন্দিতাকে কষ্ট দেওয়ার জন্য। সেটা নন্দিতা খুব ভালো করেই বুঝতে পারছে। না চাইতেন চোখ দুটো নোনা জলে ভরে যায়। হঠাৎ করে রাফির মা হেনা বেগম নন্দিতাকে ডাক দেয়। নন্দিতা তাড়াতাড়ি করে চোখ মুছে জোরে একটা শ্বাস ছেড়ে নিচে চলে যায়। রাফি খাবার টেবিলে বসে নাস্তা করা শুরু করে দিয়েছে। এমন সময় হেনা বেগম রাফিকে উদ্দেশ্য করে বলেন, তুই কি অফিসে যাবি নাকি আজকে? রাফি খেতে খেতে বলে, মানে আজকে তুই অফিসে? আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে আর তুই? হেনা বেগমকে কিছু বলতে না দিয়ে রাফি বলে উঠে, প্লিজ মা, বিয়ে করতে বলেছ, বিয়ে করেছি, এখন আর প্যারা দিও না। কিসের প্যারা? আজকে তোর বউ ভাত আর তুই অফিসে যাবি। আমার ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে। ঠিক আছে, তোর মিটিং ফিটিং তাড়াতাড়ি শেষ করে বাড়ি আসবি। নন্দিতা কিছুক্ষণ পরে আসে। নন্দিতাকে দেখে হেনা বেগম বলেন, কি রে মা, তোর মুখটা এমন দেখাচ্ছে কেন? রাফি নন্দিতার দিকে তাকায়। নন্দিতাও রাফির দিকে এক নজর তাকিয়ে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে, কিছু হয়নি মা। বুঝতে পারছি মা, বাবার জন্য মন খারাপ লাগছে, তাই তো। মন খারাপ করার কিছু হয়নি। কালকে তো যাবি, এবার আয় নাস্তা কর এসে। নন্দিতা রাফির সামনাসামনি বসে। কিন্তু রাফি নন্দিতার দিকে না তাকিয়ে নাস্তা করে যাচ্ছে। কিন্তু নন্দিতা রাফির দিকে এক নজরে তাকিয়ে আছে। টেবিলের ওপরে তোমার রাখা হাতের লাল জায়গাটা দেখে হেনা বেগম বলে উঠেন, কি তোর হাত এমন লাল হয়ে আছে কেন? একটু আগেই তো দেখলাম ভালো, তাহলে এটা কি করে হলো? নন্দিতা কি বলবে বুঝে উঠতে পারছে না, একবার রাফির দিকে তো আরেকবার শাশুড়ি মার দিকে তাকায়। মা আসলে মানে। রাফি নন্দিতাকে কিছু বলতে না দিয়ে নিজেই বলা শুরু করে, মা আসলে হয়েছে কি জানো, তোমার ছেলের বউটা একটু কেয়ারলেস, বুঝলে? তাই তো আমাকে চা দেওয়ার সময় ওর হাতে চা পড়ে গেছে অসাবধানতায়। হেনা বেগম আঁতকে উঠে বলেন, একই বলছি সেসব? নন্দিতা, একটু সাবধানে কাজ করবে তো। তা মলম লাগিয়েছ তো? না মা, আসলে। পুনরায় রাফি নন্দিতার মুখের কথা কেড়ে নিয়ে বলে, কি তুমি মলম লাগাও নি এখনো? কত করে বললাম মলমটা লাগিয়ে নিচে আসো। কিন্তু কে শুনে কার কথা? ঠিক আছে চলো, আমি মলম লাগিয়ে দিচ্ছি। রাফি চেয়ার থেকে উঠে নন্দিতার হাত ধরে নন্দিতাকে উপরে নিয়ে যাওয়ার জন্য হাঁটা ধরে। আর নন্দিতা তো রাফির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রাফির এই অন্য রকম রূপ দেখে। রাফি নন্দিতাকে উপরে নিয়ে যাওয়ার সাথে সাথে রাফির হাতের বাঁধন শক্ত হয়ে পড়ে। নন্দিতা ব্যথা কুঁকড়ে উঠে। একে তো হাতে গরম চা পড়ার জন্য লাল হয়ে গেছে, তার উপর রাফি খুব শক্ত করে ধরেছে, যার কারণে হাতের যন্ত্রণাটা দ্বিগুণ হয়ে গেছে। রাফি, আমার খুব লাগছে হাতে, প্লিজ ছাড়ো। রাফি নন্দিতাকে রুমে এনে বিছানায় ছুঁড়ে ফেলে, যার কারণে নন্দিতা কোমরে ব্যথা পায়। নন্দিতা ব্যথার উপর ব্যথা পেয়েই যাচ্ছে। রাফি দরজাটা লাগিয়ে দিয়ে নন্দিতাকে বিছানা থেকে টেনে তুলে নন্দিতার দু বাহু চেপে ধরে রাগী কণ্ঠে বলে ওঠে, তোকে আমি কি বলেছিলাম? কি বলেছিলাম? তোকে আমি মা বাবার সামনে মুখটা এমন বাংলার প্যাচের মতো করে রাখবি না, কথা কানে যায় না তোর? আহ! রাফি, লাগছে আমার, প্লিজ ছাড়ো। আমারও লেগেছে বুকে সেই 5 বছর ধরে, যার ব্যথা এখনো কমেনি। তোর শরীরের ব্যথা তো কমে যাবে, কিন্তু আমার বুকের ব্যথা কমবে কি করে? তোকে আমি আজকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, বাবা মার সামনে না, শুধু বাবার মার সামনে না, সবার সামনে হাসি খুশি থাকবি, বুঝতে পেরেছিস? নাকি এখনো বুঝতে পারছিস না আমার কথা? নন্দিতা ব্যথায় জর্জরিত হয়ে বলে,
বুঝতে পেরেছি। নন্দিতার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তা দেখেও রাফির একটু মায়াও হচ্ছে না, বরং চোখ গরম করে নন্দিতাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। অতঃপর নিজের কোটটা হাত নিয়ে দরজা খুলে ঘর থেকে বের হয়ে যায়। আর তুমি ফ্লোরে বসে জোরে জোরে কান্না শুরু করে দাও। রাফি বের হওয়ার সাথে সাথে রাফার সাথে দেখা হয়। রাফা হচ্ছে রাফির ছোট বোন। রাফা গলার স্বর নিচু রেখে বলে, ভাইয়া কি হয়েছে? রাফি বোনের সাথে কোনো কথা না বলে চলে গেল। রাফা মনে মনে বলে, কি হলো ব্যাপারটা? রাফা ভাইয়ের ঘরের সামনে এসে দরজায় শব্দ করে বলে, ভাবি আসব। নন্দিতা রাফার গলা শুনতে পেয়ে তাড়াতাড়ি ফ্লোর থেকে উঠে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে, হ্যাঁ রাফা এসো। রাফা ঘরে ঢুকে বলে, কি হয়েছে ভাবি, ভাইয়া এভাবে চলে গেল কেন? কিছু হয়নি রাফা। তাহলে তোমার চোখের কোণে পানি কেন? নন্দিতা চোখের পানি মুছে বলে, ও কিছু না, আসলে বাবা মার জন্য মন খারাপ করছিল। রাফা আর এই বিষয়ে কিছু বলে না। ভাই আর ভাবির ব্যক্তিগত বিষয়ে কিছু না বলাটাই ভালো। তাই অন্য বিষয়ে বলে, ও আচ্ছা, কালকে তো যাবেই ও বাড়িতে। আচ্ছা, মার কাছে শুনলাম তোমার হাতে নাকি গরম চাপ পড়েছে। আসো মলমটা লাগিয়ে দেই আমি। নাকি ভাইয়া লাগিয়ে দিয়ে গেছে? না, আসলে ওনার ইম্পর্টেন্ট একটা ফোন আসার সাথে সাথে চলে গেছে, তাই আর লাগতে পারেনি মলমটা। নন্দিতার হাতে রাফা মলম লাগিয়ে দিচ্ছে আর বলছে, জানো ভাবি, আমার ভাইয়াটা এমন উগ্র মেজাজের কোনো দিনও ছিল না। সবসময় হাসি খুশি ঠাট্টা মজা করত সবার সাথে। কিন্তু হঠাৎ করেই আমার ভাইটা চেঞ্জ হয়ে গেল, নিজেকে পর্যন্ত ঘরবন্দি করে ফেলছে। সবসময় আমাদের থেকে দূরে দূরে থাকত, কথা বলতে গেলেই জোর চিৎকার করে বলতো, ডোন্ট ডিস্টার্ব মি। আর মাঝে মাঝে চাপা কান্নার শব্দ শোনা যেতে ভাইয়ার রুম থেকে। শুধু এটা বুঝতে পারতাম না ভাইয়া এমন কেন করছে। কিছু বললির আগে চিৎকার করত, তখন আমরাও আর ভাইয়ার সামনে ভয়ে যেতাম না। মা ভাইয়াকে খুব কষ্ট করে স্বাভাবিক লাইফে ফিরায়, বলতে গেলে মায়ের কসম দিয়েই স্বাভাবিক লাইফে ফিরায় ভাইয়াকে। তারপর মা ভাবে ৩-৪ বছর পর ভাইয়ার বিয়ে দিবে, এরপর তোমার সাথে বিয়ে হলো। কিন্তু মেজাজ আর পরিবর্তন হবে বলে মনে হয় না, আজ যা দেখে বুঝলাম। তুমি প্লিজ ভাইয়াকে একটু দেখো। ও এমন না, ও খুব নরম মনের মানুষ। বাহিরটা শামুকের খোলসের মতো শক্ত হলেও ভেতর নরম। আচ্ছা যাই হোক, তোমার নাস্তাটা আমি এখানে পাঠিয়ে দেই, নাস্তা করে রেস্ট নাও, সন্ধ্যার দিকে রিসেপশন আছে তো অনেক দখল যাবে তোমার উপর দিয়ে। নন্দিতা রাফার কথা শুনে মনে মনে ভাবে, আমি জানি তোমার ভাই কেন এমন করে। সব দোষ যে আমার। কথাটা ভাবতেই নন্দিতার চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। বিকালের পার্লার থেকে আসা লোকেরা নন্দিতাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কিন্তু নন্দিতার মন যে হাঁসফাঁস করছে রাফির জন্য। সকাল থেকে এখনো রাফির দেখা নেই। হঠাৎ দরজা খোলার শব্দে নন্দিতা বিছানা থেকে উঠে দাঁড়ায়। আর দরজার দিকে তাকিয়ে দেখে রাফি দাঁড়িয়ে আছে, হাতে কোটটা নিয়ে, আর নন্দিতার দিকে কেমন ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। রাফির হঠাৎ করেই কি যেন হয়ে গেল, নিজের হুঁশে ঠিক নেই। হাতের কোটটা সোফায় ছুঁড়ে ফেলে নন্দিতার দিকে এগিয়ে আসে। নন্দিতা তো ভয় এক পা করে পিছিয়ে যায়। পিছাতে পিছাতে দেয়ালের সাথে আটকে যায়। রাফি নন্দিতার অনকেটা কাছে এসে দাঁড়ায়। রাফি নিজের ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে নন্দিতার বা গালে মাঝখানের তিলটায় স্পর্শ করে। নন্দিতা তো চোখ মুখ খিচে রেখেছ, দম বন্ধ হয়ে আসছে কেন জানি, সারা শরীর মৃদু কাঁপছে। রাফির গরম নিঃশ্বাস নন্দিতার সারা মুখে আছড়ে পড়ছে। রাফি নন্দিতার মুখটা 2 হাত দিয়ে আবদ্ধ করে।
নন্দিতার নিচু মুখটা উপরে দিকে তুলে এক নজরে রাফি নন্দিতার মায়া ভরা চেহারাতে তাকিয়ে থাকে। রাফি নন্দিতার ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিতে নিবে ঠিক সেই সময় রাফা ডাক দেয়। রাফি সাথে সাথে নিজের হুঁশে ফিরে আসে আর নন্দিতাকে ছেড়ে দিয়ে সাথে সাথে ওয়াশরুমে চলে যায়। আর নন্দিতা জোরে জোরে শ্বাস ছাড়ে। রাফি শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। সারা শরীর বেয়ে পানি গড়িয়ে পড়ছে আর চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। কিছুক্ষণ শাওয়ারের নিচে থাকার পর রাফি নিষ্প্রভ গলায় বলে, কেন কেন নিজেকে কন্ট্রোল করতে পারি না ওর মায়াবী মুখটা দেখলে। সবসময় চুম্বকের মতো টানে নিজেকে ওর দিকে। পারি না নিজেকে শক্ত করে রাখতে। ওকে দেখলে শরীরের অদ্ভুত শিহরণ বয়ে যায়। ওর ভরাট মুখ, চোখ বন্ধ করে রাখা, কাপা কাপা গোলাপি ঠোঁট, ভয় পিছিয়ে যাওয়া যেটা ওর দিকে আরো আকৃষ্ট করে আমাকে। নিজেকে অনেক কষ্ট কন্ট্রোল করে রাখি কিন্তু আর পারছি না। জানি না কবে নিজের সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলি আমি। কত কিছু ভেবে রেখেছি কিভাবে ওকে শাস্তি দিব কিন্তু ও সামনে আসলেই সব ভেনিস হয়ে যায় আমার। না, আমাকে নিজেকে আরো শক্ত করতে হবে। ওর দেওয়া প্রত্যেকটা কষ্ট আমি ওকে ফিরিয়ে দিব। রাফি রাগের বশে আয়নাতে জোরে ঘুষি মারে আর সাথে সাথে আয়নাটা ভেঙে চুরমার হয়ে নিচে পড়ে যায়। আয়নাতে আঘাত করার কারণে রাফির হাত অনেকটা কেটে যায় কিন্তু তাতেও রাফির কোনো খেয়াল নেই। রাফি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রুমে নন্দিতা নেই। রাফি জোরে একটা নিঃশ্বাস ছেড়ে আগে রুমাল পেঁচিয়ে নেয় কাটা জায়গাটাতে। বিছানার উপরে চোখ পড়তেই দেখে নতুন কাপড় রাখা আর একটা চিরকুট। ভাইয়া, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। রাফিও রেডি হয়ে নিচে যায় আর কাজের লোককে বলে যায় ওয়াশরুমটা পরিষ্কার করার জন্য। রাফি নিচে নামতে চোখগুলা বড় বড় হয়ে যায় নন্দিতার পাশে এত ছেলে দেখে। আসলে সবাই নন্দিতাকে কনগ্রাচুলেশনস জানাতে এসেছে। রাফি আনমনেই বলে উঠে, হোয়াট দ্য হেল। রাফা ভাইকে দেখে ভাইয়ের হাত ধরে টেনে নিয়ে নন্দিতার পাশে দাঁড় করাই। নন্দিতা তো নিচের দিকে তাকিয়ে আছো, কিছুটা ভয় কিছুটা লজ্জায়। কিন্তু রাফি নন্দিতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফা বলে, ভাইয়া এত দেরি করলি কেন? কতক্ষণ ধরে ওয়েট করছিলাম তোর জন্য। তোর আর ভাবির ছবি তুলব বলে। নন্দিতার নজর যায় রাফির রুমাল প্যাঁচানো হাতের দিকে আর মনে মনে বলে, ওর হাতে কি হয়েছে? একটু আগেই তো ভালো ছিল, এর মাঝে কি এমন হয়ে গেল? রাফি নন্দিতার পাশে দাঁড়িয়ে সবার সাথে স্বাভাবিকভাবেই কথা বলছে আর নন্দিতা চুপচাপ দাঁড়িয়ে আছে। এর মাঝে রাফা বলে, ভাইয়া এবার তোর আর ভাবির ছবি তোলা হবে। ছবি তোলা তো হচ্ছে কিন্তু নন্দিতা অনেকটা দূরত্ব রেখেই দাঁড়িয়ে আছে। রাফা ভাই আর ভাবির দূরত্ব দেখে বলে, আরে ভাবি, তুমি এত দূরে কেন দাঁড়িয়ে? ভাইয়ার কাছে আসো। নন্দিতা রাফার কথাটা শুনে ঢোক গিলে। রাফির কাছে যাবে কি যাবে না ভেবে পাচ্ছে না। দোটানায় পড়ে গেছে। এর মাঝে রাফি নিজেই নন্দিতাকে অবাক করে দিয়ে নন্দিতার কোমর ধরে নিজের কাছে নিয়ে আসে। নন্দিতার উন্মুক্ত কোমরে রাফির শীতল হাত পড়তেই নন্দিতা কেঁপে উঠে। রিসিপশন পার্টি শেষ হল। রাফি রুমে বসে আছে। একটু পর নন্দিতা রুমে আসলে রাফির দিকে একবার তাকিয়ে নন্দিতা ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে ঢুকে নন্দিতা বুঝতে পারে রাফির হাতে রুমাল বাঁধার কারণ। নন্দিতা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রাফি রুমে নেই। কোথায় গেল? ওর হাতটা ড্রেসিং করা দরকার, না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। নন্দিতা বারান্দায় গিয়ে দেখে রাফি সিগারেট টানছে। নন্দিতা মনের মাঝে সাহস সঞ্চয় করে রাফির পাশে এসে দাঁড়ায়। রাফি নন্দিতার দিকে না তাকিয়েই বলে, কি সমস্যা? কি চাই? নন্দিতা জোরতা কাটিয়ে বলে, না মানে আসলে তোমার হাতে কি হয়েছে?
আমার হাতে যাই হোক তাতে তোর কি? আমার কিছু হবে না, যা হবার তোমারই হবে, যদি হাতের কিছু হয় তাহলে তোমার হবে, আমার কিছু হবে না। তাহলে তো বুঝতেই পারছিস তোর কিছু হবে না, তাই আমাকে একদম দরদ দেখাতে আসবি না। নন্দিতা এবার রাগী স্বরে বলে, একদম চুপ হুম, চলো আমার সাথে বেশি বকবক না করে। নন্দিতা রাফির হাত ধরে রুমে নিয়ে এসে সোফায় বসিয়ে বলে, এখানে চুপচাপ বসো, একদম নড়বে না। অর্ডার করছিস আমাকে? নন্দিতা জোরালো গলায় বলে, হ্যাঁ অর্ডার করছি। আমি ফার্স্ট অ্যাড বক্সটা নিয়ে আসছি, হাতটা ভালো করে পরিষ্কার করতে হবে। আমারটা আমিই করতে পারবো। চুপ থাকতে বলছি না তোমাকে। নন্দিতা ফার্স্ট অ্যাড বক্সটা এনে রাফির পাশে বসে রাফির হাতটা পরিষ্কার করা শুরু করে। রাফি আর কিছু বলে না, চুপচাপ নন্দিতার দিকে তাকিয়ে আছে, আর নন্দিতা রাফির কাটা স্থানটা স্যাভলন দিয়ে খুব যত্ন সহকারে পরিষ্কার করতে থাকে। রাফি একটু আর্তনাদ করে উঠলে নন্দিতা কাটা স্থানে ফু দেয়। অজান্তেই রাফি বা হাত দিয়ে নন্দিতার মুখের উপরে পড়ে থাকা ছোট চুলগুলো সরিয়ে দেয়। নন্দিতা রাফির দিকে একবার তাকিয়ে রাফির হাত ব্যান্ডেজ করাতে মনোযোগ দেয়। হুম, হয়ে গেছে। নন্দিতা কথাটা বলে রাফির দিকে তাকিয়ে দেখে রাফি ওর দিকে করুণ চোখে তাকিয়ে আছে। রাফি নরম গলায় বলে উঠে, কেন করলে এমন তুমি আমার সাথে নন্দিতা? কি দোষ ছিল আমার? নন্দিতা আমতা আমতা করে বলে, রাফি আমি আসলে কোনো উত্তর নেই তাই না তোমার কাছে? আগেও ছিল না আর এখনো নেই। ঠিক আছে, কোনো উত্তর দিতে হবে না। রাফি আর কিছু না বলে আবারও বারান্দায় চলে যায়, আর নন্দিতা রাফির যাওয়ার পানে তাকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। সকালে নন্দিতা ঘুম থেকে উঠে দেখে রাফি রুমে নেই। নন্দিতা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে গিয়েও দেখে রাফি ছাড়া সবাই ডাইনিং টেবিলে বসে আছে। হেনা বেগম নন্দিতাকে দেখে বলে, নন্দিতা উঠেছ, আসো ব্রেকফাস্ট করে নাও। নন্দিতা ইতস্তত হয়ে বলে, মা, রাফি কি জানি কি হয়েছে ওর, সকাল সকাল উঠে চলে গেল, নাস্তা পর্যন্ত করল না। শুধু বলল জরুরি কাজ পড়ে গেছে। কেন, তোমাকে বলে যায়নি? না মা, আসলে তখন আমি ঘুমিয়েছিলাম। আচ্ছা শুনো, ওর আসতে আসতে হয়তো বিকাল হয়ে যাবে, তুমি রেডি হয়ে থেকো বাবার বাড়ি যাওয়ার জন্য। কড়াভাবে বলে গেছে যদি লেট হয় তোমার, তাহলে নাকি ও যাবে না? ওকে নিয়ে আর পারি না, জেদটা গেল না এখনো, তুমি আসো নাস্তা করে নাও। বিকাল হবার আগেই রাফি বাড়িতে চলে আসে। আর এসেই ফ্রেশ হয়ে তৈরি হতে থাকে। কালো প্যান্ট, কালো শার্ট, ছোট ছোট চুলগুলা কপালে এসে পড়ে আছে, দেখতে একদম চকলেট বয় লাগছে নন্দিতার কাছে। নন্দিতা রাফির দিকে অবাক চোখে তাকিয়ে আছে রাফির এত তাড়াতাড়ি চলে আসার কারণে। নন্দিতার এমন তাকানো দেখে রাফি বলে, কি হলো এভাবে তাকিয়ে থাকার মানে কি? বাপের বাড়ি যাওয়ার ইচ্ছে আছে নাকি নেই? না না, যাওয়ার ইচ্ছে আছে। 10 মিনিট সময় দিলাম, এর মাঝে নিচে দেখতে চাই, 11 মিনিট হলেই আমি যাব না। রাফি কথাটা বলেই হাতে ঘড়ি পড়তে পড়তে বেরিয়ে যায়। রাফি চোখের আড়াল হতেই নন্দিতা রাগী গলায় বলে, কি লোক রে বাবা, একেবারে দজ্জাল। নন্দিতাও রাফির কথামতো 10 মিনিটে রেডি হয়ে নিচে নামে। রাফি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। কিছু একটা ভেবে সামনের দিকে তাকাতেই চোখ আটকে যায়। নন্দিতা জামদানির মাঝে একটা কালো শাড়ি পরেছ, দুহাতে 4-5টা কালো চুড়ি, চুলগুলা এক সাইডে এনে রেখেছ, ঠোঁটে হালকা লিপস্টিক। অল্প সাজেই নন্দিতাকে দেখে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। রাফির ওয়ার্নিং শুনে নন্দিতা কোনোমতে রেডি হয়েছ, মেকআপ করা তো দূরের কথা, তাই নরমাল ভাবেই সেজেছে নন্দিতা। কিন্তু তারপর রাফির চোখে নন্দিতাকে ভীষণ সুন্দর লাগছে।
রাফিকে তাকিয়ে থাকতে দেখে নন্দিতা বলে, কি হলো, এভাবে দাঁড়িয়েই থাকবে নাকি? রাফির ধ্যান ভাঙ্গে আর চারাপাশটা নজর বুলিয়ে ক্ষীণ গলায় বলে, হুম। রাফি ড্রাইভ করছে আর নন্দিতা রাফির পাশে বসে আছে। কেউ কোনো কথা বলছে না। হঠাৎ করেই রাফি গাড়ি ব্রেক করে রাশভারী গলায় বলে, গাড়ি থেকে নাম এক্ষুনি। নন্দিতা হতভম্ব হয়ে বলে, মানে? বলছি গাড়ি থেকে নামার জন্য কথা কানে যায় না। নন্দিতা রাফির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু আগে রাফির বলা কথাটা এখনো কানে প্রতিধ্বনি হচ্ছে। নন্দিতা বুঝতে পারছে না তার সামনে বসা লোকের মাথায় হঠাৎ করে কি চেপে বসে, এই ভালো তো এই খারাপ। রাফি আবারও ঝাঝালো গলায় বলে, কি এভাবে ভ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? গাড়ি থেকে নামতে বলছি তো আমি তোকে। কি বলছো কি রাফি, আমি গাড়ি থেকে কেন নামব? বিকজ আমি বলছি তাই নামবি। রাফি, আমি এখানকার কিছু চিনি না আর আমার কাছে টাকাও নেই যে গাড়ি করে যেতে পারবো। টাকা নেই তো কি হইছে, দুটো পা আছে তো তোর, হেঁটে হেঁটে যাবি তুই। এমন কেন করছো তুমি রাফি আমার সাথে? একটু আগে তো সব কিছু ঠিক ছিল। রাফি বিদ্রূপ করে বলে, ঠিক ছিল? কি ঠিক ছিল? কিচ্ছু ঠিক ছিল না আর কোনো দিন ঠিক হবেও না, তাই জলদি গাড়ি থেকে নাম। রাফি, আমার কথাটা একটু শুনো, আমরা যদি আলাদা আলাদা যাই তাহলে বাবা মা খুব কষ্ট পাবেন। তুই গাড়ি থেকে নামবি না তাই তো, ঠিক আছে আমি তোকে নামতে সাহায্য করছি। রাফি প্লিজ, আমার কথাটা একটু শুনো প্লিজ রাফি। অন্যদিকে রাফি গাড়ি থেকে নেমে নন্দিতার সাইডের দরজাটা খুলে নন্দিতাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ির দরজা লক করে দেয়। প্লিজ রাফি, আমাকে এভাবে ফেলে রেখে যেও না প্লিজ। আমি এখানকার কিচ্ছু চিনি না। রাফি নন্দিতার কোনো কথা না শুনে গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করে চলে যায়। নন্দিতা গাড়ির পেছনে দৌড় দেয় আর দৌড় দেওয়ার সময় নন্দিতা হোঁচট খেয়ে পড়ে যায় আর রাফির গাড়িটাও মুহূর্তের মাঝে হারিয়ে যায়। নন্দিতা রাস্তার মাঝে বসেই কান্না শুরু করে দেয় আর বলতে থাকে, প্লিজ রাফি, আমাকে ছেড়ে যেও না প্লিজ। ফিরে আসো রাফি, প্লিজ ফিরে আসো। রাফি অনেকটা রাস্তা চলে আসতেই গাড়ি জোরে ব্রেক করে, মাথাটা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখে। কিছুক্ষণ পরে রাফি রাগে স্টিয়ারিংয়ে জোরে আঘাত করে বলে, কেন এত কষ্ট হয় আমার, ওকে কষ্ট দিলে কেন? আমি চাই ও কষ্ট পাক, কিন্তু ওকে কষ্ট দিতে গিয়ে যে আমিও শেষ হয়ে যাচ্ছি। না, এভাবে ওকে ফেলা রেখে আসা উচিত হয়নি আমার। ওর যদি কিছু হয়ে যায় আবার, না না, আমাকে তাড়াতাড়ি যেতে হবে ওর কাছে। কষ্ট দিলেও ওকে ঘরের ভেতরে দিব, বাইরে না। রাফি গাড়ি ঘুরিয়ে নেয় নন্দিতার কাছে আসার জন্য। কিন্তু নন্দিতার কাছে এসে যা দেখে তাতে রাফির মাথাটা গরম হয়ে যায়, রাগে স্টিয়ারিং দু হাত দিয়ে জোরে চেপে ধরে। চোয়াল শক্ত করে সামনের দিকে তাকিয়ে আছে। রাফি গাড়িতে বসে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে নন্দিতার দিকে। রাফির এভাবে তাকিয়ে থাকার কারণটা হল, নন্দিতার হাত ধরে রেখেছে একজন পুরুষ। যেটা দেখে রাফির রাগের মাত্রাটা আরও বেড়ে যায়। কিন্তু অন্য দিকে নন্দিতা বলে, আমি ঠিক আছি আর মলম দিতে হবে না। অচেনা পুরুষটি বলেন, কি বলছেন কি? কোথায় ঠিক আছেন আপনি? আপনার হাতের পাতাটা অনেকটা ছিলে গেছে। ভ্যাগিস, আমার ব্যাগে ঔষধটা ছিল তাই দিতে পারলাম। আর আপনি রাস্তায় এভাবে দৌড়াছিলেন কেন? যদি আরও বড় কিছু হয়ে যেত তখন? আমি একদম ঠিক আছি। ঠিক তখনই রাফি নন্দিতার সামনে এসে দাঁড়ায়। নন্দিতা রাফিকে দেখে নন্দিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কিন্তু পরক্ষণে হাসিটা উধাও হয়ে যায় রাফির চোখের দিকে তাকিয়ে। কারণ রাফির চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে। নাকটা রাগে ফুলিয়ে রেখেছে, চোয়াল শক্ত করে রেখেছে। নন্দিতার বুঝতে বাকি রইল না রাফি কেন এতটা রেগে আছে। নন্দিতা সাথে সাথে অচেনা লোকটার হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে ঢোক গিলে বলে, রাফি, আমার কথাটা শুনো, তুমি ভুল ভাবছ। রাফি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ওয়াও, জাস্ট ওয়াও।
এত সুন্দর একটা সিন আমি দেখতে পাবো আমি ভাবতেই পারিনি। এই সিনটা দেয়ালে বাঁধিয়ে রাখার মতো, তাই না? নন্দিতা রাফিকে বোঝানোর চেষ্টা করে বলে, রাফি আমার কথাটা শুনো, ও রকম কিছুই না। রাফি কণ্ঠে তেজ এনে বলল, তাহলে কি? বল আমাকে, এখন কি তুই রাস্তাঘাটেও প্রেম লীলা শুরু করবি? তুই ভুলে যাচ্ছিস তুই এখন রাফি তাজওয়ারের ওয়াইফ, আগে যা করেছিস করেছিস, কিন্তু এখন তুই। কি সম্পর্ক ওর সাথে তোর? অচেনা পুরুষটি বলেন, মিস্টার আপনি ভুল ভাবছেন। ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। উনি হাতে ব্যথা পেয়েছেন তাই আমি। রাফি ঝাঝালো কণ্ঠে বলে, শাট আপ, জাস্ট শাট আপ। আপনার কাছ থেকে কৈফিয়ত চেয়েছি আমি। তাহলে আপনি কেন কথা বলছেন? কথাটা বলে রাফি নন্দিতার দিকে চোখ রাঙিয়ে বলে, আর তুই তোর এসব প্রেম লীলা শেষ হয়ে থাকলে চল আমার সাথে। রাফি কথাটা বলে রাগে নন্দিতার হাতটা শক্ত করে চেপে ধরে গাড়িতে তুলে। অচেনা লোকটা এসব দেখে মনে মনে বলে ওঠে, আরে এত পুরাই সাইকো একটা মানুষ। রাফি নন্দিতাকে নিজের বাড়িতে নিয়ে আসে। নন্দিতার আর বাবার বাড়িতে যাওয়া হলো না। রাফি বাড়ির সামনে এসে নন্দিতার হাত ধরে টেনে নিয়ে যায় নিজের রুমে সকলের সামনে দিয়ে। আর বাড়ির প্রত্যেকটা মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে, কেউ কিছু বলতেও সাহস পাচ্ছে না রাফির রাগী ফেইস দেখে। রাফি নন্দিতা ঘরে এনে নন্দিতাকে ছুঁড়ে ফেলে ফ্লোরে। এভাবে ফেলে দেওয়াতে মনে হচ্ছে নন্দিতার শরীরের সব কিছু ভেঙেই গেছে। রাফি দরজাটা লাগিয়ে নন্দিতাকে টেনে তুলে নন্দিতার গলাটা চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে দেয়। রাফি প্লিজ ছাড়ো, আমার খুব লাগছে। খুব কষ্টে করে নন্দিতা কথাটা বলে। রাফি দাঁতে দাঁত চেপে বলে, লাগুক, লাগার জন্যই তোকে ধরা, ইচ্ছে করছে তোকে খুন করে ফেলতে। কিন্তু তা আমি করব না, তোকে তিলে তিলে আমি মারব। বলেই নন্দিতাকে ছেড়ে দেয়। নন্দিতা কাস্তে কাস্তে নিচে বসে পড়ে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। রাফি আবারও নন্দিতাকে তুলে বাহু চেপে ধরে বলে, আমার ভাবতেও ঘৃণা লাগে নিজের প্রতি, যে তোর মতো একটা মেয়েকে আমি নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম। আসলে তুই একটা, কি বলবো আমি তোকে, তুই বলে দে তোকে আমি কি বলবো। রাফি তুমি আমাকে ভুল বুঝছো, ওই লোককে তো আমি চিনিই না, উনি আমাকে শাহ। নন্দিতা আর কিছু বলতে পারল না, সাথে সাথে নন্দিতার গালে ঠাস করে চড় মেরে বসে রাফি। চড়টা এতটাই জোরে ছিল যে নন্দিতার ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। এতটা বেহায়া কি করে হতে পারিস তুই, হুম কি করে? ওহে, বুঝতে পেরেছি আমি তোকে স্পর্শ করেনি, তাই তোর এখন পরপুরুষের স্পর্শ দরকার, তাই তো? রাফি কি বলছো এসব? আমাকে এতটা নিচে নামিয়ে দিও না প্লিজ। রাফি দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, তবে যাই হয়ে যাক না কেন তোকে আমি কোনো দিনও ডিভোর্স দিব না। তোর জীবনটা আমি নরকে পরিণত করব। সারা জীবন তুই কষ্ট ভোগ করবি, বুঝলি? রাফি নন্দিতাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। নন্দিতা ফ্লোরে বসে ডুকরে কান্না করতে করতে বলে, রাফি তুমি আমাকে ভুল বুঝছো। তুমি এতটা রগজটা কি করে হয়ে গেলে? আমার কথাটা না শুনেই তুমি। নন্দিতা আর রুম থেকে বের হয়নি। নন্দিতা ফোন করে বাবা মাকে কোনো মতে বুঝো দিলে এটা বলে, রাফির কাজ পড়ে গেছে তাই আসতে পারবে না। এখন একা গেলেও মানুষ 2-4টা কথা বলবে, তাই আর যাওয়া হয়নি। এর মাঝে নন্দিতাকে রাফা অনেকবার জিজ্ঞেস করেছে কি হয়েছে, কিন্তু নন্দিতা কিছু না বলে কথাটা কাটিয়ে দিয়েছে। তাই আর বাসার কেউ কিছু জানতে চায়নি, তবে এটা বুঝতে পারছে নন্দিতা আর রাফির মাঝে কিছু একটা হয়েছে। রাফির মা বাবাও এতে অভ্যস্ত হয়ে গেছে, তাই ওনারও এ বিষয়ে কথা বলেনি। আসলে ছেলে বউয়ের সমস্যাটা তারা দুজনেই মিটিয়ে নেক, এটাই চায় ওনার। রাত প্রায় 11টা বাজে, রাফি এখনও আসেনি বাসায়। নন্দিতা ঘরের লাইট না জ্বালিয়ে বসে আছো, তবে চাঁদের আলোতে ঘর আলোকিত হয়ে আছে। এর কিছুক্ষণ পরেই রাফির গাড়ির শব্দ শুনতে পায় নন্দিতা। কিন্তু তখনও নন্দিতা এভাবেই বসে থাকে। রাফি কিছুক্ষণ পর দরজা খুলে ঘরে ঢুকে।
কিন্তু রাফির দিকে তাকিয়ে তো নন্দিতা চরম অবাক হয়। কেমন দুলছে দেখেই বোঝা যাচ্ছে ড্রিঙ্ক করে এসেছে। দারোয়ানের সাহায্যে রাফি কোনো মতে ঘরে আসে। রাফির এমন অবস্থা দেখে নন্দিতা রাফির কাছে গিয়ে বলে, কি হয়েছে তোমার? তুমি কি ড্রিঙ্ক করেছ? রাফি কিছু না বলে এক নজরে নন্দিতার দিকে তাকিয়ে থাকে। রাফির মুখশ্রী দেখে মনে হচ্ছে এই বুঝি কেঁদে দিবে দিবে ভাব। রাফি আচমকাই নন্দিতাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। এভাবে শক্ত করে জড়িয়ে ধরার জন্য দম বন্ধ হয়ে যাওয়া মতো অবস্থা নন্দিতার, আর এর সাথে নন্দিতা কিছুটা সকট হয় রাফির এহেন কাণ্ডে। নন্দিতা মিহি স্বরে বলে, রাফি কি হয়েছে তোমার? রাফি ক্ষীণ গলায় বলে, নন্দিতা আমি খুব খারাপ তাই না, খুব বাজে মানুষটা আমি তাই না, যে সব সময় তোমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, আঘাত করে। জানো তোমাকে কষ্ট দিলে তোমার থেকে আমি দ্বিগুণ কষ্ট পাই। তোমার চোখের কোণে পানি দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। তাই তোমাকে আঘাত দেওয়ার পরেই আমি তোমার থেকে দূরে সরে যাই। কারণ তোমার কাছ থাকলে যে নিজেকে শক্ত রাখতে পারি না। তোমাকে কষ্ট দিতে গিয়ে যে আমি শেষ হয়ে যাচ্ছি নন্দিতা। তোমাকে তো আমি ঘৃণা করতে চাই কিন্তু পারি না, বিশ্বাস করো, হয়তো এখনো তোমাকে ভালোবাসি তার জন্য। নন্দিতা কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে শক্ত হয়ে, আর চোখ দিয়ে না চাওয়া সত্ত্বেও পানি পড়ছে। রাফি নন্দিতাকে নিজের বাহুডোর থেকে ছাড়িয়ে নিয়ে নন্দিতার মুখটা নিজের দু হাত দিয়ে আবদ্ধ করে বুড়ো আঙ্গুল দিয়ে চোখের জলটা মুছে দেওয়ার সময় নন্দিতা আর্তনাদ করে উঠে ব্যথায়। কারণ গালে যে রাফির দেওয়া 5 আঙ্গুলের দাগ বসে গেছে। রাফি হুট করে নন্দিতার চর দেওয়া গালে গভীরভাবে চুমু করে বসে। নন্দিতা কেঁপে উঠে রাফির এহেন কাণ্ডে সারা শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে যায়। তল পেট মুচড়ে উঠে শিরদাঁড়া বেয়ে অদ্ভুত এক নাম না জানা শিহরণ বয়ে যায়। রাফি গভীর স্বরে বলে, খুব কষ্ট পেয়েছ তাই না এভাবে আঘাত করার জন্য? সরি, বিশ্বাস করো রাগ উঠে গিয়েছিল তখন। তোমাকে অন্য কারোর সাথে দেখলে মাথা ঠিক রাখতে পারি না, আমি কন্ট্রোল হারিয়ে ফেলি নিজের। আর কোথায় ব্যথায় দিয়েছি আমি তোমাকে গলায়, তাই তো? কথাটা বলেই রাফি হুট করে নন্দিতার গলায় মুখ ডুবিয়ে একের পর এক চুমু দিতে থাকে। নন্দিতার দম বন্ধ হয়ে আসছে রাফির এহেন কাণ্ডে। আর নন্দিতার এটাও বুঝতে বাকি নেই যে রাফি নিজের মাঝে নেই। যদি হুঁশে থাকত তাহলে রাফি কোনো দিনও এমন করত না। তাই নন্দিতা রাফিকে নিজের থেকে সরানোর জন্য বলে, রাফিয়া, আমি ঠিক আছি, আমার কোনো কষ্ট হচ্ছে না, বিশ্বাস করো। নন্দিতার কথা যেন রাফির কানে পৌঁছায়নি। বরং রাফি নন্দিতার গলায় আরও গভীরভাবে মুখটা ডুবিয়ে দিয়ে নন্দিতার কোমর ধরে। অতপর নিজের আরও কাছে টেনে নিয়ে নেশাক্ত গলায় বলে, জানো তোমাকে কতটা কাছে পেতে ইচ্ছে করে। মন চায় তোমার মাঝে নিজেকে অজীবন ডুবিয়ে রাখি। মন চায় তোমাকে আদরে আদের ভরিয়ে রাখি। কথাটা বলে গলা থেকে নিজের মুখটা উঠিয়ে নন্দিতার দিকে মায়াবী চোখে তাকিয়ে থাকে। আর ঘন ঘন শ্বাস নিচ্ছে আর ছাড়ছে। রাফি প্রত্যেকটা তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে নন্দিতার সারা মুখে। রাফির এই শ্বাস প্রশ্বাসের মাঝে এক অস্থিরতা কাজ করছে মনে হচ্ছে, যেটা নন্দিতা খুব ভালো করেই বুঝতে পারছে। রাফি হুট করে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে নন্দিতার ঠোঁটের আশপাশ স্লাইড করা শুরু করে দেয়। তাতে নন্দিতার তো নাজেহাল অবস্থা। না পারছো সইতে, না পারছো দূরে সরে যেতে। এরপর রাফি নরম গলায় বলে, আচ্ছা নন্দিতা, তুমি এত নরম কেন বলো তো, একেবারে তুলার মতো। আচ্ছা তোমার ঠোঁটগুলা এত লাল কেন বলো তো, ইচ্ছে করে খেয়ে ফেলতে। এ কথাটা শোনা মাত্রই সারা শরীর কেঁপে উঠে নন্দিতার। রাফি ঠোঁট ফুলিয়ে আবারও বলে, আচ্ছা নন্দিতা, তুমি এমন কেন? নন্দিতা দুর্বল গলায় বলে, কেমন আমি? রাফি কাঁদো কাঁদো গলায় বলে, আমাকে একটুও ভালোবাসো না তুমি? কেন ভালোবাসো না? আমি তো তোমাকে খুব ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো না? নন্দিতা শুকনো ঢোক গিলে বলে, রাফি তুমি ঠিক নেই। তুমি শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে।
না, আমার উত্তর চাই মানে চাই। সবসময় পালিয়ে যাও কেন বলতো? কই আগে তো পালাতে না। বলো না প্লিজ, ভালোবাসা আমাকে। নন্দিতা কিছুক্ষণ নিচের ঠোঁট কামড়ে ধরে বলে, বাসি, খুব ভালোবাসি। রাফি মাথা দুলিয়ে বলে, সত্যি ভালোবাসো? হুম। মিথ্যা কথা, একটুও ভালোবাসো না আমায়? ভালোবাসলে তো আমাকে আদর করতে। কিন্তু তুমি আমাকে একটুও আদর করো না। তুমি তোমার হুঁশে নেই তাই এমন বলছো। কিন্তু আমি জানি এগুলা তোমার মনের কথা। কিন্তু রাফি টানটান হয়ে দাঁড়িয়ে বলে, কে বলেছে আমি হুঁশে নেই? আমি একদম ঠিক আছি। অল্প একটু মদ খেয়েছে। ঠিক নেই তুমি? রাফি নন্দিতার ঠোঁট তর্জনী রেখে বলে, হুশ, এত কথা বলো কেন তুমি? ঠিক আছে, তোমাকে আদর করতে হবে না আমাকে, আমি করি তোমাকে আদর। নন্দিতার বুক দুরুদুরু বুক কাঁপছে। কিন্তু তারপর নিজেকে সামালে নিয়ে মুদ্রি স্বরে চিৎকার করে বলে, কি করতে চাইছো কি তুমি রাফি? নিজের হুঁশে ফিরো। রাফি নন্দিতাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই নন্দিতার গোলাপি ওষ্ঠ জোড়ায় নিজের ওষ্ঠ ছুঁয়ে দিয়ে নন্দিতার কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। একে অন্যের ভারী নিঃশ্বাস মিলিত হয়ে যায় মুহূর্তের মাঝে। নাক মুখ কুঁচকে নেয় নন্দিতা। মদের গন্ধে গা গুলিয়ে আসছে নন্দিতার। নিজেকে রাফির বাহুডোর থেকে ছাড়াতে চাইলেও ছাড়াতে পারছে না। কিছুক্ষণ পর রাফি নন্দিতাকে নিজে থেকে ছেড়ে দেয়। কিন্তু নন্দিতাকে শ্বাস নেওয়ার সময়টুকু না দিয়েই রাফি হুট করেই নন্দিতাকে কোলে তুলে নেয়। নন্দিতা ভয় ভয় বলে, রাফি প্লিজ আমাকে নামাও। এমন কিছু করবে না তুমি? রাফি অস্পষ্ট স্বরে বলে, সব করব আমি আজকে তোমার সাথে। রাফি নন্দিতার কথার কোনো পাত্তা না দিয়ে নন্দিতা কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে। রাফি নেশায় বিভার হয়ে আছে। রাফি নন্দিতার উপরে নিজের সম্পূর্ণ ভার দিয়ে নন্দিতার গলাতে মুখ ডুবিয়ে দিয়ে। নন্দিতা চোখ বন্ধ করে বিড়বিড় করে উঠে, এটা ঠিক হচ্ছে না, আমায় রাফিকে আটকাতে হবে। ও না হয় নিজের হুঁশে নেই, কিন্তু আমি তো হুঁশে আছি। আমি চাই না এভাবে রাফি আমার কাছে আসুক, না, ওকে আটকাতে হবে। নন্দিতা রাফির বাহুতে হাত রেখে রাফিকে সরানোর চেষ্টা করে বলে, রাফি প্লিজ ছাড়া আমাকে। হঠাৎ করেই রাফির শরীর নিস্তেজ হয়ে পড়ে। রাফির কোনো সারা শব্দ না পেয়ে নন্দিতা বুঝতে পারে ঘুমিয়ে পড়েছে। নন্দিতা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে রাফি ঘুমিয়ে যাওয়ার জন্য। কিন্তু নন্দিতা উঠতে গেলে বাঁধল এক ভেজাল। রাফি এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে যে নন্দিতা বেচারি উঠতে পারছে না। হাতির মতো মানুষটা যদি নন্দিতার মতো একটা মশার উপর শুয়ে থাকে তাহলে উঠে বসা একটু কষ্টের বিষয়। নন্দিতা ভ্রুকুচ করে বলে, হায় আল্লাহ, আমি আজকে মরেই যাব। ওরে রাফিরে, আজকে আমাকে তুমি মেরাই ফেলবে। তারপরও নন্দিতা অনেক কষ্টে রাফির শক্তপোক্ত বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে জোরে জোরে শ্বাস ফেলে বলে, উফফ, এখন একটু শান্তি লাগছে। এই বেডায় যদি সবসময় আমার উপরে এসে শুয়েই পড়ে তাহলে আমি আলু ভর্তা হয়ে যাব নিশ্চিত। কি খায় এই লোক, এত ভারী কেন? নন্দিতা জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে রাফির দিকে তাকায়। কেমন নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমাচ্ছে, চুলগুলা উস্খুস্কো হয়ে আছে। নন্দিতা নিজের হাত দিয়ে রাফির চুলগুলা ঠিক করে দেয়। নন্দিতা বসা থেকে উঠে রাফির পায়ের জুতাগুলো খুলে রাফিরে উপরে চাদর দিয়ে চলে আসার সময় রাফির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে সরল গলায় বলে, আমি জানি রাফি, তুমি আমাকে এখনো ভালোবাসা, শুধু উপরে উপরে রাগ দেখাও। কিন্তু মনে মনে অসীম ভালোবাসা আছে আমার জন্য। রাফির শিয়রের পাশে বসে আছে নন্দিতা আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাফির মুখ পানে। বেডের পাশের টেবিল ল্যাম্পের আলো পড়াতে রাফি মুখের এক সাইড ভালো করে দেখে যাচ্ছে। নন্দিতা হেসে উঠে রাফি হা করে ঘুমিয়ে থাকার স্টাইল দেখে। নন্দিতা আলতো হাতে রাফির নাকের ডগা টেনে দেয়। এই কাজটা নন্দিতা আগে প্রায়ই করত যখন রাফি রাগে নাক ফুলিয়ে নন্দিতার দিকে তাকিয়ে থাকত। এই কাজটা ছিল নন্দিতা মেইন অস্ত্র রাফির রাগ কমানোর।
রাগ করে যখন রাফি নাক ফুলিয়ে রাখত। তখন নন্দিতা হাসিমুখে যখনই রাফির নাক টেনে দিত, তখন কিভাবে কিভাবে যেন রাফির রাগটা ভেনিস হয়ে যেত। কিন্তু এই কাজটা রাফির সাথে করতে সাহস পায় না। আগের এই ছোট ছোট মিষ্টি মুহূর্তগুলো নন্দিতা ভীষণ মিস করে ভীষণ। নন্দিতা বেডের মাথার সাথে মাথাটা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। মনে পড়ে যায় প্রথমবারের মতো রাফির সাথে দেখা হওয়ার ঘটনাটা। 2018 সাল। নন্দিতা প্রথমবারের মতো এত বড় শহরে আসে। কিছুটা ভয় কিছুটা জড়তা কাজ করছে নিজের মনের মাঝে। নতুন শহর, নতুন ভার্সিটি আর এক নতুন জীবন কিভাবে ম্যানেজ করবে তা নিয়ে ভীষণ চিন্তায় আছে। ভার্সিটির গেইটের সামনে দাঁড়িয়ে আছে নন্দিতা, কাঁধে ব্যাগ নিয়ে। নিজেকে শান্ত রাখার জন্য জোরে নিঃশ্বাস ছেড়ে ভার্সিটির গেইট পেরিয়ে ভার্সিটির ভেতরে ঢুকে। পুরো ভার্সিটিটা একবার নজর বুলিয়ে নেয় নন্দিতা। কত স্টুডেন্ট ভার্সিটির আলিতে গলিতে বসে আছে। নন্দিতা যত ভেতরে যাচ্ছে ততই অবাক হচ্ছে ভার্সিটি দেখে। সে যে এমন একটা বড় ভার্সিটিতে পড়ার সুযোগ পাবে কল্পনা করতে পারেনি। গুটি গুটি পায়ে নন্দিতা হেঁটে যাচ্ছে, ঠিক তখনই পাশ থেকে বলে উঠে, এই যে সাদা ড্রেসওয়ালি সিনিয়রদের যে সালাম দিতে হয় জানা নেই বুঝি? নন্দিতা যে ভয়টা পেয়েছিল সেটাই হলো শেষমেশ রেগিংয়ের শিকার হতে যাচ্ছে না তো। নন্দিতা দু হাত দিয়ে ব্যাগের ফিতা চেপে ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে। নন্দিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এই যে সাদা ড্রেসওয়ালি এদিকে আসুন। সিনিয়রদের ডাকে সাড়া না দেওয়া কিন্তু ঘোর অন্যায়। নন্দিতা ঢোক গিলে পাশে তাকিয়ে দেখে 4-5টা ছেলে একটা ওয়ালের উপরে পা ঝুলিয়ে বসে আছে। আর তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। নন্দিতা ভয়ে ভয়ে তাদের কাছ গিয়ে দাঁড়াতে ছেলেগুলার মাঝে নেহাল নামের ছেলেটা বলে, সালাম দাও সিনিয়রদের। নন্দিতা গলার স্বর চিকন করে বলে, আসো সালামু আলাইকুম। ছেলেগুলা সবাই একসাথে সালামের জবাব দেয়। নেহাল আবারও বলা শুরু করে, নাম কি? নন্দিতা আঞ্জুম। ফার্স্ট ইয়ার। জি। নেহাল আর কিছু বলতে তখনই শিহাব আরেকটা ছেলেকে নিয়ে এসে তার কাঁধে হাত রেখে বলে, একটা মুরগি পেয়েছি দোস্ত। শিহাব কথাটা বলে নন্দিতার দিকে তাকিয়ে বলে, ওমা তোরাও দেখি একটা মুরগি পেয়েছিস। নেহাল বাঁকা হেসে বলে, আর বলিস না, এই সাদা মুরগি আমাদের সালাম না দিয়েই চলে যাচ্ছিল, তাই সালাম দেওয়ার ট্রেনিং দিচ্ছি। নন্দিতা শিহাবের পাশে দাঁড়ানো ছেলেটার দিকে আর চোখে তাকায়। ছেলেটাও ভয়ে ভয়ে নন্দিতার দিকে তাকায়। নেহাল ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, কি নাম? জি সুমন। নেহাল বা অন্য কেউ কিছু বলতে যাবে তার আগেই রাশভারী একটা কণ্ঠ ভেসে আসে, কি হচ্ছে এখানে? ছেলেগুলা সামনের দিকে তাকাতেই ভয় পেয়ে সাথে সাথে ওয়াল থেকে নেমে নেহাল বলে, কিছু না রাফি ভাই, আমরা তো শুধু। রাফি নেহালকে কথা বলতে না দিয়েই বলে, শুধু রেগ দিচ্ছিলি? নেহাল থতমত খেয়ে বলে, না ভাই, আমরা তো শুধু কথা বলছিলাম। রাফি গলায় তেজ এনে বলে, কথা বলা শেষ হয়ে থাকলে ক্লাসে যা। আর হে পরের বার যেন তোদের না দেখি জুনিয়রদেরকে রেগ না দিতে। রাফির কথাটা শোনার সাথে সাথে ছেলেগুলা মাথা নাড়িয়ে এখান থেকে দৌড়ে চলে যায়। নন্দিতার জানে পানি আসলো যেন। ভেবেছিল রাফিও হয়তো তাকে রেগ দিবে, কিন্তু রাফি তাকে বাঁচালো রেগিংয়ের হাত থেকে। রাফি নন্দিতার দিকে তাকাতেই চোখ বড় বড় করে, তুমি এখানে? নন্দিতা রাফির দিকে তাকিয়ে হতবাক হয়ে বলে, জি। রাফি পাগলের মতো হঠাৎ করে হেসে উঠে। নন্দিতা অবাক চোখে একবার রাফির দিকে তো আরেকবার সুমনের দিকে তাকায়। নন্দিতা মনে মনে বলে উঠে, এই ছেলে পাগল নাকি, এভাবে হাসছে কেন হঠাৎ করে? রাফির এখনো বিশ্বাস হচ্ছে না তার সামনে যে নন্দিতা দাঁড়িয়ে আছে। কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে সবকিছু। যে মেয়েকে রাফি প্রায় 15 দিন ধরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, সে মেয়ে কিনা 16 দিনের মাথায় এসে রাফিকে দেখা দিল। 15 দিনের আগের ঘটনা।
গোধূলি বেলা তখন, সূর্য প্রায় পশ্চিম দিকে অস্ত যাবে ভাব। রাফি তখন জ্যামের মাঝে বসে আছে বাইক নিয়ে, তার পাশেই সিয়ামও নিজের বাইক নিয়ে বসে আছে। দুজনেরই চোখে মুখে বিরক্তির ছাপ প্রকাশ পাচ্ছে। হঠাৎ করে চিকন মেয়েলি কণ্ঠের স্বর কানে আসতেই পাশ ফিরে ফুটপাতের দিকে তাকায় রাফি। মেয়েটির দিকে তাকাতেই চোখ আটকে যায় রাফি। সূর্যের সোনালি আলো মেয়েটির মুখে পড়াতে বারবার হাত উঁচু করে সূর্যটাকে আড়াল করার প্রয়াস করছে। মেয়েটির পাশেই একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। আর সেই বাচ্চাটিকে মেয়েটা বারবার প্রশ্ন করছে, কি খাবে বলো। বাচ্চাটির পোশাক দেখেই বোঝা যাচ্ছে বাচ্চাটি টুকাই। মেয়েটির এমন উদারতা দেখে আনমনেই রাফির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে। এতক্ষণের বিরক্তিকর ভাবটা যেন নিমিষেই বিলীন হয়ে যায় রাফির চেহারা থেকে। পাশ থেকে সিয়াম তিরিক্ষি মেজাজে বলে উঠে, এই জ্যাম কবে ছুটবে ভাই। রাফির কোনো রেসপন্স না পেয়ে সিয়াম রাফির বাইকে লাথি মেরে বলে, আরে ওই, তোকে আমি কিছু জিজ্ঞেস করছি তো। রাফি রাশভারী গলায় বলে, উফ, বিরক্ত করবি না তো, দেখতে দে। সিয়াম রাফির কথা শুনে সামনে থাকা মেয়েটির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, উমম, মেয়েটি তো মাশাল্লাহ দেখতে সুন্দর আছে দোস্ত। মেয়েটি বাচ্চাটিকে কিছু খাবার কিনে দিয়ে চলে যাওয়ার উদ্যত হতে নিলেই রাফি বাইক থেকে নেমে যায়। সিয়াম তা দেখে বলে, আরে আরে কই যাচ্ছিস তুই বাইকটা এমন জ্যামের মাঝে রেখে। রাফি কিছু না বলেই বাইক থেকে নেমে মেয়েটি যে গলিতে ভেতরে ঢুকছে রাফিও সেই গলির ভেতরে ঢুকে। কিন্তু লাভের লাভ কিছুই হলো না, অনেক খোঁজাখুঁজি করেও মেয়েটিকে আর চোখের দেখা দেখতে পেল না রাফি। বিষণ্ণ মুখ নিয়ে ফিরে আসে রাফি। রাফিকে দেখে সিয়াম রাগারাগি শুরু করে দেয়, ওই তোর কি মাথাটা পুরো গেছে। জানিস তোর এই হাতি মারা বাইকটার জন্য কত গালিগালাজ খেয়েছি মানুষের কাছে। সেই সাথে বাইকের চাবিটাও নিয়ে চলে গেছিস। রাফি বাইকে উঠতে উঠতে বলে, বন্ধুর জন্য একটু গালিগালাজ খেলে স্বভাব হয় বুঝলি। এর মাঝে এক রিকশাওয়াল বলে, ওই মিয়া তাড়াতাড়ি আপনের মোটরসাইকেল এইনতে সরান, না হলে পুলিশ আইসা নিয়া যাইব। রাফি বাইকে চাবি ঢুকিয়ে বাইক স্টার্ট দেয়। এরপর থেকে শুরু হয় রাফির পাগলামি। প্রত্যেকটা দিন রাফি এমন সময় এই জায়গাতে আসে শুধুমাত্র মেয়েটিকে এক নজর দেখার জন্য। নিজেই নিজের এমন কার্যক্রম করার জন্য ভীষণ অবাক হতো। কিন্তু মেয়েটির আর দেখা পায়নি, কিন্তু শেষমেশ সেই মেয়েটির দেখা পেল আজকে। 15 দিনে এসব কর্মকাণ্ড মনে পড়তেই হাসি পেয়ে যায় রাফির। রাফি নিজের হাসি থামিয়ে বলে, সরি, আসলে নিজের করা একটা কাজ মনে পড়তেই হাসি উঠে গেছে, কিছু মনে করো না। নন্দিতা মাথা নড়িয়ে বলে, না না ভাইয়া, কিছু মনে করিনি। রাফি রাশভারী গলায় বলে, প্রথম দেখাতেই ভাইয়া বানিয়ে দিলে আমাকে। নন্দিতা মুখ ছোট করে বলে, না মানে তাহলে কি বলে ডাকবো। রাফি মুচকি হেসে বলে, কিছু বলে ডাকতে হবে না, যাও ক্লাসে যাও দুজনে। আর কোনো প্রবলেম হলে নির্দ্বিধায় আমাকে বলবে, কেমন, আমি হেল্প করব। সুমন আর নন্দিতা মাথা নাড়িয়ে দুজন দুজনের ডিপার্টমেন্টের দিকে চলে যায়। রাফি ঠোঁটের কোণে হাসি রেখে নন্দিতার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন সময় রাফির পাশে থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে, মেয়েটাকে রে রাফি। রাফি পাশ ফিরে তাকিয়ে দেখে দিয়া দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তিকর ছাপ নিয়ে। মনে হচ্ছে যেন দিয়ার মুখে কেউ করলার জুস ঢেলে দিয়েছে, তাই এমন করে রেখেছে মুখটা। রাফি দিয়াকে পাত্তা না দিয়ে কেউ না বলে পকেটে হাত গুজে এখান থেকে চলে যায়। দিয়ার প্রতি রাফির এমন অবহেলা করতে দেখে দিয়া নাক ফুলিয়ে বলে, কতদিন আমাকে এভয়েড করে চলবে তুমি রাফি। একদিন তো ঠিকই আমার জালে ধরা তোমাকে দিতেই হবে। আর মেয়েটাকে যার দিকে তুমি এমন অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়েছিলে, তোমার দৃষ্টি বড্ড অন্য রকম লাগছে রাফি। রাফি ক্যান্টিনে বসে কফি খাচ্ছে আর মাঠের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আজকে রাফি ভীষণ খুশি, মন চাইছে পুরো ভার্সিটির সকলকে বিরিয়ানি খাওয়াতে।
তার এত দিনের পরিশ্রম আজকে সফল হল। এমন সময় রাফির কাঁধে চাপড় মেরে সিয়াম চেয়ারে বসতে বসতে বলে, কিরে মামা, তোর মুখে এমন লজ্জা লজ্জা হাসি লেগে আছে কেন? কাহিনী কি? রাফি কফির মগে চুমুক দিয়ে বলে, তুই গেইজ করতো তো কি কাহিনী হতে পারে? উমম, কারো প্রেম পড়েছিস নাকি আবার? রাফি নির্লিপ্ততা ভঙ্গিতে বলে, প্রেমে তো পড়েছি অনেক আগে, সেই গোধূলি বেলায় দেখা মেয়েটির প্রেমে। সিয়াম দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ভাই তুই আর ওই মেয়েকে খুঁজে পাবি না, বুঝলে, তাই গোধূলি বেলায় দেখা মেয়েটিকে ভুলে যা। কে বলছে খুঁজে পাবো না? অলরেডি পেয়ে গেছি, আর মেয়েটি এখন আমার চোখের সামনেই আছে। সিয়াম চোখ বড় বড় করে বলে, কি? কোথায় মেয়েটি? বলেই মাঠের দিকে তাকাতেই হতভম্ব হয়ে যায় নন্দিতাকে দেখে। বার কয়েক চোখের পলক ফেলে রাফির দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় বলে, ভাই তোর গোধূলি বেলায় দেখা মেয়েটি আমাদের ভার্সিটিতে পড়ে, আর আমরা এই কলেজের সিনিয়র হয়ে সেটা জানি না। ও নতুন ভর্তি হয়েছে আর আজকেই প্রথম ভার্সিটিতে এসেছে, তাই জানতাম না। তোর কপাল আছে ভাই, মেয়েটা তোর নাগলের ভেতরেই আছে। এমন সময় নন্দিতার পাশে এসে সুমন দাঁড়াতেই সিয়াম বলে উঠে, ওই ছেলেটাকে চল দেখি গিয়ে। না, দরকার নেই, বসে থাক। সুমন নন্দিতার কাছে এসে বলে, হাই, সকাল বেলা ঘটনাটার জন্য নিশ্চয়ই খুব ভয় পেয়ে গিয়েছিলেন তাই না? নন্দিতার পাশে দাঁড়ানো সুহা সন্দেহের দৃষ্টিতে তাকায় সুমনের দিকে। সুহার সাথে নন্দিতার আজকে বন্ধুত্ব হল। সুহা নন্দিতার কানে কানে বলে, কে রে ছেলেটা? নন্দিতা ফিসফিসিয়ে বলে, সকালের ওই ছেলেটা। সুহা ছোট করে বলে, ও। নন্দিতা মুচকি হেসে বলে, একটু তো ভয় পেয়েছিলাম। হুম, আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? সুহা সুমনের কথা শুনে ভ্রু উঁচু করে বলে, কেন? আমাদের সাথে আপনারা বন্ধুত্ব করা কি দরকার এত স্টুডেন্ট থাকতে ভার্সিটিতে? না, এমনি এই ভার্সিটিতে নতুন আসলাম তাই বলছিলাম আর কি। সুহা দ্রুত গলায় বলে, ওকে ওকে, ফ্রেন্ড হলাম আজ থেকে আমার। সুহা কথাটা বলেই নন্দিতার হাত ধরে বলে, চল এখন। কিছু দূরে যেতেই নন্দিতা অবাক হয়ে বলে, এমন করলি কেন? তুই এই শহরে নতুন, তাই একটু বুঝে শুনে পা ফেলবি, আর ছেলেদের একদম বিশ্বাস করবি না, বুঝলি? হুম। নন্দিতাকে কলেজ থেকে বেরিয়ে যেতে দেখেই রাফি ক্যান্টিন থেকে বেরিয়ে নন্দিতার পিছু নেওয়া শুরু করে। অর্ধেক রাস্তা আসতেই সুহা আলাদা হয়ে নন্দিতার থেকে। এখন নন্দিতা একাই হেঁটে চলছে। হঠাৎ করেই মনে হলো কেউ ওর পিছু নিয়েছে। ও হাঁটলে পেছনের মানুষটি হাঁটে, ও থামলেও সেই লোকটিও থামে। নন্দিতা ভয় পেয়ে যায়, কিন্তু নিজের বুদ্ধি কাটিয়ে লোকটিকে ধোঁকা দিয়ে চলে যায়। এদিকে রাফি নন্দিতাকে হারিয়ে কোমরে হাত রেখে বলে উঠে, বড্ড চালাক তো মেয়েটা, কিভাবে ধরে ফেলল সবটা। নন্দিতা সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে বেল বাজিয়ে। নন্দিতার মা জোমেলা বেগম বেলের আওয়াজ শুনে এসে দরজা খুলে দেন। নন্দিতাকে দেখে জোমেলা বেগম বলেন, এত দেরি হলো যে তোর? নন্দিতা বিছানার উপরে ব্যাগটা রেখে বলে, প্রথম দিন তো তাই দেরি হয়ে গেছে। আচ্ছা, হাত মুখ ধুয়ে খেতে আয়। তুমি খেয়েছ? না, এখনো খাইনি, তোর জন্য অপেক্ষা করছিলাম। নন্দিতা মায়ের কথা শুনে ভ্রু কুঁচকে বলে, আমার জন্য অপেক্ষা করার কি দরকার ছিল? তুমি খেয়ে নিতে। এর পরের বার আর আমার জন্য অপেক্ষা করবে না, মনে থাকবে? আচ্ছা বাবা, মনে থাকবে, এখন যা, হাত মুখ ধুয়ে আয়। নন্দিতা গামছা নিয়ে ওয়াশরুমে ঢুকে বলে, মা বাবার সাথে কথা হয়েছে। জোমেলা বেগম খাবার বাড়তে বাড়তে বলেন, তোর বাবা 2 ঘন্টা পরপর ফোন করে খোঁজ নিচ্ছে। হাত মুখ ধুয়ে তোর বাবাকে একটা কল কর। তোর সাথে কথা বলতে চেয়েছিল। তোর ফোনে কলও করেছিল, কিন্তু তুই তো আবার ফোন রেখে গিয়েছিলি। নন্দিতা ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলের উপর থেকে ফোন নিয়ে বাবাকে কল করে। কিছুক্ষণ রিং হওয়ার পরে নন্দিতার বাবা মজনু আহমেদ কল ধরে বলেন,
কি রে মা, বাসায় চলে আসছিস? নন্দিতা মুচকি হেসে বলে, হে বাবা, একটু আগেই আসছি। কেমন লাগলো তোদের ভার্সিটি? ভালো। আচ্ছা শোন, তোর মায়ের সাথে আজকে কিন্তু আমাকে ঝগড়া হয়েছে। এ কি আবার ঝগড়া হলো কি নিয়ে? আমাদের মাঝে কি কথা হয়েছে বলতো? আমার মেয়ে যতদিন পড়াশোনা করবে বাইরে থেকে ততদিন তোর মা তোর কাছে থাকবে, কিন্তু তোর মা বলে গ্রামে চলে আসতে তোকে রেখে। তোর মায়ের নাকি আমার জন্য চিন্তা হয়। মায়ের সাথে সাথে আমারও চিন্তা হয় বাবা তোমার জন্য। আমি তো বলেছি আমি একটা হোস্টেলে উঠে যাই, তাহলে তোমাদের কাউকে আমার সাথে থাকা লাগবে না। কিন্তু তুমি মানো না। না, হোস্টেলে তোকে দিব না। এসব হোস্টেলের খাওন ভালা না। দেখিসনি মজিদ সাহেবের ছোট ছেলেটার কি অবস্থা হয়েছে এসব হোস্টেলের খাওন খেয়ে। আমার আম্মার এমন হোক আমি চাই না, কিন্তু বাবা তোমার জন্য চিন্তা হয় আমাদের। মজনু আহমেদ রেগে বলেন, বলেছি না আমার জন্য একদম চিন্তা করবি না, আমি একদম ঠিক আছি। আর ভার্সিটি থেকে এসেছি, খাওয়া দাওয়া কর আমি রাখি। আমার আবার জমিতে যাওয়া লাগবো খেতে পানি দেওয়ার জন্য। বাবা তুমি খেয়েছ? হু, আমি খাইছি। তুই খেয়ে নে। আচ্ছা, ভালো করে খাওয়া দাওয়া করবি কেমন? রাখি আম্মা। নন্দিতা কল কাটতেই জোমেলা বেগম বলেন, তোর বাপের অনেক স্বপ্ন, তোকে নিয়ে নিজের কষ্ট হলেও সেটা হাসি মুখে মেনে নিবে, কিন্তু মেয়ে যাতে কষ্টে না থাকে সেই ব্যবস্থা যেভাবেই হোক করবেই করবে। নন্দিতা মুখ শুকনো করে বলে, বাবার জন্য দুশ্চিন্তা হয়। তুমি এখানে কিছু দিন থেকে গ্রামে চলে যাবে বাবাকে না জানিয়ে। তোর বাবা যদি কিছু বলে? কিছু বলবে না, আর আমি দেখি হোস্টেলে চলে যাব। আর ওই মজিদ চাচার ছেলের হোস্টেলের খাবার খেয়ে কিছু হয়নি। ওসব ছাইপাশ খেয়ে এমন হইছে। এখন পুরো গ্রামে হোস্টেলের খাবারের দোষ বলে রটাচ্ছে। আচ্ছা তুই আয় খেতে বসো। এভাবে চলতে থাকে নন্দিতার ভার্সিটির জীবন। কিন্তু ভার্সিটিতে যাওয়া আসা করার সময় মনে হয় ওকে কেউ ফলো করছে। কিন্তু যখনই পেছনে ফিরে তাকায় কেউকে তেমন সন্দেহজনক মনে হয় না। মাঝে মাঝে রাতের বেলাতে অচেনা একটা নাম্বার থেকে কল আসে, কিন্তু কথা না বলে চুপচাপ থাকে, শুধু নিঃশ্বাস নেওয়ার ভারী শব্দ শোনা যায়। যখন কথা বলে না নন্দিতাই বিরক্ত হয়ে কল কেটে দেয়। বাবা মাকে এসব ঘটনা এখনো বলেনি নন্দিতা, যদি টেনশন করে তার জন্য। এর মাঝে রাফির চাউনি নিয়ে পড়েছে এক সমস্যায় নন্দিতা। ভার্সিটির যেখানে যাক না কেন রাফিকে তার আশেপাশে দেখবেই। যখনই রাফির দিকে তাকাবে তখনই দেখে রাফি তার দিকে মন্ত্রমুগ্ধের নয়নে তাকিয়ে আছে। 2 দিন আগের ঘটনা। নন্দিতা ভার্সিটিতে ঢুকার সাথে সাথে কোথা থেকে একটা ছেলে নন্দিতার সামনে আসে আর একগুচ্ছ লাল গোলাপ ধরে প্রপোজ করে বসে। আর ঠিক সেই সময় রাফি কোথা থেকে এসে হাজির হয়ে ছেলেটাকে শাসানো শুরু করে। এরপর থেকে আর নন্দিতা এই ছেলেটাকে আর নিজের আশেপাশে দেখতে পায়নি। দেখতে পেলেও ছেলেটি মুখ নিচু করে চলে যায়। রাফির আরও অনেক ছোট ছোট কর্মকাণ্ড নিয়ে নন্দিতা অনেক চিন্তিত আছে। এমন নয় যে নন্দিতা কিছু বুঝতে পারে না, কিন্তু যখনই নিজের অবস্থানের কথা মনে পড়ে তখন হেসে এসব ভাবনা মন থেকে উড়িয়ে দেয়। ক্যান্টিনে বসে আছে নন্দিতা আর সুহা। এমন সময় রাফি ক্যান্টিনে ঢুকে তার বন্ধু বান্ধবদের নিয়ে। নন্দিতা রাফিকে দেখে উঠে চলে যেতে চাইলে সুহা নন্দিতার হাত টেনে ধরে বলে, যাস না। আজকে রাফির ভাইয়ের চোখের চাউনি দেখে আমি বোঝার চেষ্টা করব আসলেই কি রাফি ভাইয়ার মনে তোর প্রতি কোনো অনুভূতি আছে নাকি নেই। নন্দিতা ফিসফিস করে বলে, কি বলছিস এসব সুহা? চল আমরা বাইরে যাই। না, এক পাও নড়বি না তুই। যদি নড়িস তাহলে তোর সাথে সারা জীবনের জন্য কথা বলা অফ করে দিব। নন্দিতার আর কি করার, চুপচাপ বসে রইল, কিন্তু ভুলেও সামনের দিকে তাকাচ্ছে না। তবে আর চোখে একবার তাকিয়েছে, তাকাতেই রাফির চোখের সাথে চোখ মিলে যায় নন্দিতার।
এই একটা চাউনি নন্দিতার মনের ভেতর তোলপাড় করে তুলতে সক্ষম। নন্দিতা সাথে সাথে চোখ নামিয়ে নেয়। লোকটা কেন তার দিকে সবসময় এভাবে তাকিয়ে থাকে? সে কি বুঝে না নন্দিতার যে খুব অস্বস্তি হয়? অন্যদিকে রাফি নন্দিতার এমন লজ্জা রাঙা মুখ দেখে বড্ড মজা পাচ্ছে। কেন জানি রাফির বড্ড ভালো লাগে নন্দিতাকে এভাবে জ্বালাতে। তবে আজকে ভয়ঙ্কর ভাবে নন্দিতাকে জ্বালানোর প্ল্যান করে এসেছে রাফি। রাফি ক্যান্টিনে থাকা পিচ্ছি ছেলেটাকে ডাক দেয়। মনির, শোন তো এদিকে। জি ভাই, বলেন। একটা কাজ করে দিবি আমার। কি কাজ ভাই? রাফি চোখ দিয়ে ইশারা করে নন্দিতাকে দেখিয়ে দিয়ে বলে, ওই যে নীল ড্রেস পরা মেয়েটিকে দেখছি সেই মেয়েটিকে একটা কাগজটা দিয়ে আসতে পারবি? হুম ভাই, পারমু। রাফি প্যান্টের পকেট থেকে লাল আর সবুজের সমন্বয়ে একটা কাগজ বের করে মনিরের কাছে দিয়ে বলে, যা দিয়ে আয়। মনিরকে ওদের কাছে আসতে দেখে সুহা ফিসফিস করে বলে, ওই নন্দিতা রাফি ভাই কি লাভ লেটার পাঠাচ্ছে নাকি? নন্দিতা অসহায় গলায় বলে, তোকে আগেই বলেছিলাম এখান থেকে চলে যাই, কিন্তু তুই রাজি হলি না। এখন যদি কোনো প্রবলেম হয় তাহলে? আরে কিছু হবে না, দেখি কি হয়। মনির নন্দিতার পাশে এসে দাঁড়ায়। নন্দিতা মনিরকে দেখেও না দেখার ভান ধরে বসে আছে। মনির বলে, আপা, আপনাকে এটা রাফি দিয়েছেন, নেন। নন্দিতা কাচুমাচু হয়ে বসে আছে। কি একটা মুসিবতে পড়ল বেচারি। এর মাঝে সুহা বলে, কি হয়েছে মনির? এটা রাফি ভাই দিয়েছেন এই আপাটাকে। সুহা পাশ ফিরে রাফিদের দিকে তাকায়। রাফির দলের সবাই আগ্রহী চোখে তাকিয়ে আছে কি হয় দেখার জন্য। সুহা মনিরের দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলে, তুমি আমাকে দাও কাগজটা। মনির নাকচ করে বলে, আপনাকে কেন দিব? রাফি ভাই এই আপাটাকে দিতে বলেছেন তাই ওনাকেই দিব। সুহা রাগী গলায় বলে, এত বেশি কথা না বলে কাগজটা দে। কথাটা বলেই মনিরের হাত থেকে কাগজটা ছো মেরে নিয়ে সুহা বলে, বেশি বেশি একেবারে যা এখান থেকে। মনিরও চুপচাপ এখান থেকে চলে যায়। সুহা নন্দিতাকে খোঁচা দিয়ে বলে, দোস্ত, লাভ লেটারটা তুই পড়বি নাকি আমি পড়ব? বুঝতে পারছিস তুই কার কাছ থেকে লাভ লেটার পেয়েছিস? কলেজের মোস্ট পপুলার বয় রাফি তাজওয়ারের থেকে। আচ্ছা, এ নিয়ে কয়টা লাভ লেটার পেয়েছিস তুই? নন্দিতা দাঁতে দাঁত চেপে বলে, তুই তোর মুখটা বন্ধ কর আর এখন থেকে চল। একদম না, চুপচাপ বসে থাক। সুহা কথাটা বলে খুব আগ্রহ নিয়ে ভাঁজ করা কাগজটা খুলে, কিন্তু ভেতরে কোনো লেখা নাই। সুহা তা দেখে হতবাক হয়ে বলে, এটার মানে কি? এমন অর্ধেক লাল আর অর্ধেক সবুজ রঙের কাগজ দেওয়ার মানে কি? আজকে কি কোনো দিবস টিপস নাকি যে তোকে এমন অর্ধেক লাল আর অর্ধেক সবুজ রঙের কাগজ দিয়েছে পতাকা বানানোর জন্য? নন্দিতা কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। এতক্ষণ কি ভেবেছিল আর কি হলো? সুহা হতবাক হয়ে রাফিদের দিকে তাকায়, সাথে নন্দিতাও তাকায়। রাফি বাঁকা হেসে বসা থেকে উঠে তাদের কাছে আসতে দেখে নন্দিতা সাথে সাথে মাথা নিচু করে নেয়। রাফি নন্দিতার কাছে এসে দাঁড়িয়ে কোমর বাঁকিয়ে নিচু হয়ে বলে, একটা হিন্টস দিলাম এই লাল সবুজ কাগজের মাধ্যমে। এর ধাঁধা খুঁজে বের করার চেষ্টা করো। আশা করি পারবে, যদি না পারো তাহলে আমার কাছ থেকে এসে জেনে যাবে কেমন। আমি ভালো করে সবটা বুঝিয়ে দিব। কথাটা বলে রাফি সোজা হয়ে দাঁড়ায়। নন্দিতা হা করে রাফির দিকে তাকিয়ে আছে। রাফি নন্দিতার চাহনি দেখে মুচকি হেসে যখনই ক্যান্টিনের দরজার দিক অগ্রসর হতে নিবে, তখনই দেখে দিয়া দাঁড়িয়ে আছে আর তাদের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। রাফি দিয়ার চাহনি উপেক্ষা করে দিয়ার পাশ কাটিয়ে চলে যায়। রাফির পেছনে পেছনে ওর বন্ধুরাও চলে যায়। ওরা চলে যেতেই দিয়া নন্দিতার কাছে এসে চিৎকার করে বলে, রাফি কি বলেছে তোকে? নন্দিতাকে কিছু বলার সুযোগ না দিয়েই দিয়া আবারও বলা শুরু করে, শোন, একদম রাফির ধারে কাছে আসার চেষ্টা করবি না। তার ফল কিন্তু ভালো হবে না।
তোকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ওর থেকে দূরে দূরে থাকবি, বুঝলি? কথাটা বলেই দিয়া হনহনিয়ে চলে যায়। ক্যান্টিনে থাকা গুটি কয়েকজন স্টুডেন্ট অবাক চোখে তাকিয়ে আছে, হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। নন্দিতা আগের মতোই বসে আছে। সুহা নন্দিতার হাত ধরে বলে, বাদ দে তো এই সাইকোটার কথা। সবসময় বলে বেড়ায় রাফি ভাইকে নাকি ও ভালোবাসে, কিন্তু দেখ রাফি ভাই একে পাত্তাই দেয় না। তারপরও বেহায়ার মতো রাফির ভাইয়ের পিছনে পড়ে আছে। নন্দিতা কিছু না বলে চুপচাপ বসে আছে। সুহা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, ওই বেশরম মায়ার কথা চিন্তা বাদ দিয়ে এই লাল সবুজ কাগজটা নিয়ে ভাব। এর মাঝে কি অর্থ আছে এটা খুঁজে বের কর। নন্দিতা কাগজটা হাতে নিয়ে কিছু একটা ভেবে ব্যাগের চেইন খুলে তাতে কাগজটা ঢুকিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, বাড়ি চল। সুহা আর কিছু না বলে বান্ধবীর পেছনে পেছনে যেতে থাকে। বুঝতে পারল বান্ধবী তার ভেতরে ভেতরে বোম হয়ে আছে, বেশি খোঁচালেই ফেটে যেতে পারে। তাই চুপ থাকাটাই মঙ্গলজনক। নন্দিতা ক্যান্টিন থেকে বের হয়ে দেখে অদূরে দাঁড়িয়ে আছে রাফি। হাত নাড়িয়ে নাড়িয়ে কি বলছে আর বাতাসে উড়তে থাকা অবাধ্য চুলগুলা ঠিক করছে। এই মুহূর্তে রাফিকে দেখতে ভীষণ ভালো লাগছে নন্দিতার কাছে। এই প্রথম নন্দিতা পূর্ণ দৃষ্টি ফেলে রাফিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। পাশে দাঁড়ানো সুহা তা দেখে মুচকি মুচকি হাসছে। বান্ধবী যে প্রেমে সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। হঠাৎ করে রাফি নন্দিতার দিকে তাকাতেই হকচকিয়ে উঠল নন্দিতা। নন্দিতা দিশেহারা হয়ে সোজা ভার্সিটির গেইটের দিকে অগ্রসর হতে থাকে। নন্দিতার পেছনে সুহাও ছুটল। ভার্সিটির গেইটের বাহিরে এসে বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস ছাড়ে নন্দিতা। সুহা নন্দিতাকে এমন করতে দেখে বলে, কিরে ঠিক আছিস? হুম হুম ঠিক আছি আমি, কিন্তু আমার মনে হচ্ছে তুই ঠিক নেই। নন্দিতা ভ্রু কুঁচকে বলে, মানেটা হলো বান্ধবী আপনি প্রেম পড়েছেন, তাও আবার মারাত্মকভাবে। কি যা তা বলছিস? বলেই উল্টো দিক ফিরে হাঁটা শুরু করে নন্দিতা। সুহা মুচকি হেসে হাঁটতে হাঁটতে গানের স্বরে বলে, প্রেমে পড়েছে নন্দিতা, প্রেমে পড়েছে। চেনা এক মানুষ নন্দিতাকে পাগল করেছে। রাত 9:30 বাজে। নন্দিতা রাফির দেওয়া লাল সবুজ রঙের কাগজটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফির দেওয়া ধাঁধার মানে কিছুতেই বের করতে পারছে না নন্দিতা। চোখে মুখে বিরক্তিকর ভাব নিয়ে হাতে রাখা কলমটা টেবিলের উপরে জোরে রেখে মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে। কিছুতেই কিছু মিলাতে পারছে না। হঠাৎ করেই ফোনে মেসেজ আসার শব্দ শুনে নন্দিতা ফোনটা হাতে নিয়ে দেখে প্রতিদিন যে নাম্বার থেকে রাতে কল আসে সেই নাম্বার থেকে মেসেজ এসেছে। নন্দিতা মেসেজ অপশনে ঢুকে মেসেজ পড়া শুরু করে। কি এখনো আমার দেওয়া ধাঁধাটার সমাধান করতে পারোনি? নন্দিতা মেসেজটা পড়ে চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। নন্দিতা মেসেজ পড়ে বুঝতে পারল এতদিন রাত্রের বেলায় যে নাম্বার থেকে কল আসতো সে আর কই না, রাফি। নন্দিতা বিড়বিড়িয়ে উঠে, কি ধরিবাজ লোক রে বাবা, আমার নাম্বার ফেলো কোথায়? নন্দিতাকে এভাবে তোবদা হয়ে বসে থাকতে দেখে জোমেলা বেগম বলেন, কিরে কি হয়েছে? নন্দিতা মায়ের আওয়াজ শুনে থতমত খেয়ে কাগজটা বইয়ের ভেতরে ঢুকিয়ে বলে, কিছু হয়নি মা। ঠিক আছে, মনোযোগ দিয়ে পড় তাহলে। নন্দিতা ঠোঁট ফুলিয়ে মনে মনে বলে, আর মনোযোগ? সব মনোযোগ তো এই রাফি নামক লোকটার দেওয়া কাগজটার উপরেই। পড়ালেখায় কি করে মনোযোগ দিব? না বাবা, এই ধাঁধা আমার পক্ষে খুঁজে বের করা সম্ভব না। এমনও তো হতে পারে আমার সাথে মজা করেছে। কিন্তু পরের দিন ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে আছে নন্দিতা আর সুহা। নন্দিতা চুপ থাকলেও সুহা এক নাগারে কথা বলেই যাচ্ছে, থামার কোনো নামেই নি। সুহা কথা বন্ধ করে নন্দিতাকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে বলে, আরে ওই, আমি কিছু বলছি শুনছিস তো? নন্দিতা অন্যমনস্ক হয়ে বলে, আজকে কি উনি আসেননি? সুহা ভ্রু কুঁচকে বলে, কে আসেনি?
রাফি। সুহা বাঁকা হেসে বলে, হুম। আপনি তাহলে রাফি ভাইকে চোখে হারাচ্ছেন। নন্দিতা যখনই বুঝতে পারল কথাটার মানে তখনই নাকচ করে বলল, একদমই না, আমি ওনাকে কেন খুঁজতে যাব? আজব। সুহা মাথা নাড়িয়ে বলে, হুম হুম, বুঝতে পেরেছি, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। এখন বল, ওই লাল সবুজ কাগজের ধাঁধাটার মানে বের করতে পেরেছিস? নন্দিতা নির্লিপ্ততা ভঙ্গিতে বলে, না, পারি নাই। আর আমি চেষ্টাও করিনি। সুহা জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, দেখ, মানুষ বলে লাল রং নাকি ভালোবাসার প্রতীক। তবে সাদা আর নীল রঙও ভালোবাসার অনুভূতি প্রকাশ করে। আর সবুজ রংটি জীবনের শুরুতে নতুন কোনো সম্পর্ক বা প্রেমের প্রথম ধাপকে বোঝানো হয়। তার মানে? নন্দিতা ভ্রু কুঁচকে আগ্রহী হয়ে বলে, কি? সুহা উত্তেজিত হয়ে জোরে বলে উঠে, তার মানে রাফি ভাইয়া তোকে ভালোবাসে। আর সেই ভালোবাসার ইঙ্গিত দিল তোকে এই কাগজের মাধ্যমে। নন্দিতা। সুহা কথাটা এতটা জোরে বলেছে যে ক্যান্টিনের সকলে তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু সুহার কথাটা শুনে একজনের ঠিক ভালো লাগেনি। রাগে নাকের পাটা ফুলে উঠেছে দিয়ার। একটু আগেই দিয়া ক্লাস শেষ করে ক্যান্টিনের দরজা খুলে ক্যান্টিনের ভেতর পা রাখতেই সুহার কথাটা শুনে থমকে যায়। সুহার কথাটা যেন দিয়ার মস্তিষ্কে আগুন ধরিয়ে দিয়েছে। হিতাহিত জ্ঞান হারিয়ে দিয়া সুহার কাছে গিয়ে সুহার হাত ধরে সুহাকে বসা থেকে টেনে তুলে নন্দিতার দিকে আঙ্গুল তাক করে রাগী গলায় বলে, কি বললি তুই? এই মেয়েটাকে রাফি ভালোবাসে? আকস্মিক এমন হওয়াতে হকচকালো সুহা আর নন্দিতাও। নন্দিতাও বসা থেকে উঠে দাঁড়ায়। সুহা কিছু বলতে যাবে তার আগেই দিয়া নন্দিতার দিকে ফিরে ঝাঝালো গলায় বলে, এই মেয়ে তোকে গতকালকে কি বলেছি আমি হুমম? বলেছি না আমার রাফির থেকে দূরে থাকতে, তারপরও তুই রাফির আশেপাশে থাকার জন্য বাহানা খুঁজছিস। বেহায়া মেয়ে কোথাকার। দিয়ার পাশে দাঁড়ানো তার বান্ধবী নাইশা বলে উঠে, আরে এসব ছোট লোক মেয়েদের একটাই লক্ষ্য, কি করে বড় লোক ছেলেদের নিজের রূপের জালে ফাঁসানো যায়। যেই দেখেছে রাফি ভাই বড়লোকের ছেলে অমনি রাফি ভাইয়ের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আসলে কি বলতো, এদের বাবা মায়েরাই বড়লোক ছেলেদের পেছনে লেলিয়ে দেয় মেয়েদের। নন্দিতার গলা দিয়ে কথা বের হচ্ছে না। আজ পর্যন্ত এসব কথা কারো কাছে থেকে শুনতে হয়নি। আর আজকে কিনা রাফির জন্য এতগুলা কথা শুনতে হচ্ছে, এমনকি বাবা মায়ের নামেও। নন্দিতা কিছুতেই তার বাবা মায়ের অপমান সহ্য করবে না, তাই নিজেকে সামলে নিয়ে গলার স্বর কঠিন করে বলে, মুখ সামলে কথা বলুন, আমার বাবা মায়ের নামে একটাও বাজে কথা বলবেন না। আর কাকে বেহায়া বলছেন হুম? কি বেহায়ার মতো কাজ করেছি আমি যে আমকে বেহায়া বলছেন? আর এই ভার্সিটির সবাই জানে ঠিক কে বেহায়া। দিয়া কণ্ঠে তেজ এনে ভ্রুকুচকে বলে, কি বললি তুই? তুই কি কোনো মতে আমাকে বেহায়া বলছিস? সুহা শব্দ করে হেসে বলে, যাক, বুঝতে পেরেছে তাহলে। নন্দিতাও শব্দ করে হেসে বলে, চোরের মন পুলিশ পুলিশ। তোর এত বড় সাহস! কথাটা বলে দিয়া নিজের হাত তুলে নন্দিতাকে থাপ্পড় মারতে নিলে দিয়ার হাত কেউ ধরে ফেলে। নন্দিতা দিয়ার এমন আক্রমণ দেখে ভয়ে চোখ বন্ধ করে নেয়। কিন্তু যখন নিজের উপরে দিয়ার কোনো আক্রমণ আসছে না বুঝতে পেরে পিটপিট চোখে নন্দিতা সামনের দিকে তাকিয়ে দেখে রাফি দিয়ার হাত ধরে রাগী চোখে দিয়ার দিকে তাকিয়ে আছে। রাফি রেগে দিয়ার হাতটা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলে, কি হচ্ছে এখানে হুম? কি হচ্ছে? সারা ক্যান্টিন কেঁপে উঠে রাফির চিৎকারে। দিয়া ভয়ে 2 কদম পিছিয়ে যায়। রাফি ভার্সিটিতে ছিল না, বাইকে তেল ভরার জন্য দোকানে গিয়েছিল। কিন্তু যখন এই বিশাল ফোন করে এই পরিস্থিতির কথা বলছে তখনই রাফি দ্রুত ভার্সিটিতে আসে। আর ক্যান্টিনে এসে দেখে দিয়া মারতে যাচ্ছিল নন্দিতাকে। রাফি নন্দিতার দিকে তাকায়। নন্দিতা মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। রাফি সবাইকে এভাবে চুপ থাকতে দেখে আবারও বলে, কি হলো, সবাই চুপ করে আছে কেন? কি হচ্ছিল এখানে?
সুহা বলে উঠল, ভাইয়া আমি বলছি। সুহার কথার মাঝি দিয়া বলে, রাফি তুমি এই ফালতু মেয়েগুলার কথা শুনো না। রাফি দিয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, মুখটা বন্ধ রাখো দিয়া। আর একটু আগে তুমি কি করতে চাইছিলে সেটা আমি খুব ভালো করেই দেখেছি। তারপর সুহার দিকে ফিরে বলে, কি হয়েছি সুহা বলো। ভাইয়া আসলে গতকালকে আপনার দেওয়া ধাঁধাটার মানে বের করার চেষ্টা করেছিলাম। আমি জানি না এটা সত্যি কিনা, কিন্তু আমি জাস্ট ধাঁধাটার প্রেক্ষিতে বলেছিলাম আপনি হয়তো নন্দিতাকে ভালোবাসেন। আর এটা শোনার পরেই দিয়া আপু নন্দিতার বাবা মাকে তুলে অপমান করে। রাফি সুহার কথাটা শুনে বাঁকা হেসে নন্দিতার দিকে চেয়ে নরম গলায় বলে, ভালোবাসি নন্দিতাকে নিজের থেকেও বেশি। সে কি ভালোবাসে আমায়? নন্দিতা এমন কথা শুনে চমকে রাফির দিকে তাকায়। সামনে দাঁড়ানো লোকটার জন্য আজকে তার বাবা মাকে অপমানিত হতে হয়েছে। আর রাফি ভাবল কি করে নন্দিতা তাকে ভালোবাসবে। নন্দিতার চোখ বেয়ে আপনা আপনি দু ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। নন্দিতা দু চোখের পানি মুছে কাঠোকাঠ গালায় বলে, না, ভালোবাসি না আপনাকে, আর আপনাকে ভালোবাসার মতো এমন কিছু হয়নি যে আপনাকে ভালোবাসতে হবে। কথাটা বলেই নন্দিতা ব্যাগটা নিয়ে দৌড়ে বেরিয়ে যায় ক্যান্টিন থেকে। পেছনে থেকে সুহাও নন্দিতা বলে ডাকতে ডাকতে নন্দিতার পেছনে ছুটা শুরু করে। রাফির ঠোঁটের কোণে হাসি লেগে আছে। লাইফের ফার্স্ট টাইম কাউকে প্রপোজ করেছে আর ফার্স্ট টাইমেই রিজেক্ট হয়েছে। এক অদ্ভুত ফিল কাজ করছে মনের মাঝে রাফির। রাফির পাশে দাঁড়ানো দিয়া রাগী গলায় বলে, তুমি ওই নন্দিতাকে ভালোবাসো রাফি? রাফি দিয়ার কথা শুনে প্যান্টের পকেটে হাত গুজে শান্ত গলায় বলে, হে ভালোবাসি। তাতে কি তোমার সমস্যা? দিয়া নরম গলায় বলে, আমি তোমাকে ভালোবাসি রাফি। প্লিজ আমার সাথে এমন করো না। এটা তোমার প্রবলেম, আমার না। আর আমি কাকে ভালোবাসবো আর ভালোবাসবো না এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কথাটা বলে রাফির চলে যেতে নিলে আবারও থেমে বলে, আরেক একটা কথা, আজকে যেই কাজটা করতে যাচ্ছিলে নেক্সট টাইম যেন এই কাজটার পুনরাবৃত্তি না হয়। যদি এমন কিছু হয় তাহলে কিন্তু তোমার জন্য সেটা মঙ্গলজনক হবে না, কথাটা যেন মনে থাক। কথাটা বলেই রাফি বের হয়ে যায় ক্যান্টিন থেকে। রাফি চলে যেতেই দিয়া রেগে একটা চেয়ারে লাথি মেরে টেবিলের উপরে হাত রেখে মনে মনে বলে, এত সহজে আমি তোমাকে অন্য কারোর হতে দিব না রাফি। ওই নন্দিতাকে কি করে তোমার জীবন থেকে দূরে সরাতে হয় সেটা আমি খুঁজে বের করবই। যা যা করা লাগে সব করব আমি, সব। এদিকে সুহা নন্দিতার হাত ধরে বলে, নন্দিতা আমার কথাটা শোন একটু। নন্দিতা ক্ষীণ গলায় বলে, প্লিজ সুহা আমাকে একটু একা থাকতে দে। আর আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে। কথাটা বলেই ভার্সিটির গেট পেরিয়ে রিকশায় উঠে বসে নন্দিতা। সুহা নন্দিতার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এমন সময় রাফি দৌড়ে সুহার কাছে এসে বলে, নন্দিতা কোথায়? সুহা নিষ্প্রভ গলায় বলে, চলে গেছে। ওর সাথে কথা বলা দরকার আমার। রাফি বাইকের কাছে যেতে নিলে সুহা বলে উঠে, ভাইয়া ওকে এখন ছেড়ে দেন। কালকে ও ভার্সিটিতে আসলে তখন না হয় কথা বলে নিবেন। রাফি মুহূর্তের মাঝে থেমে যায়। মেয়েটি কি আজকে একটু বেশিই কষ্ট পেয়ে গেছে? রাফি নন্দিতাকে এভাবে ভালোবাসার কথা জানাতে চায়নি, কিন্তু পরিস্থিতি আজকে এমন হয়ে গেছে যে রাফি কথাটা বলতে বাধ্য হয়েছে। সব দোষ এই দিয়ার, আজকে যা কিছু হয়েছে সব কিছু এই মেয়েটার জন্য। নন্দিতাকে এমন সময় ভার্সিটি থেকে বাসাত আসতে দেখে ভীষণ অবাক হন জোমেলা বেগম। এত তাড়াতাড়ি চলে এলি যে? নন্দিতা কিছু না বলে মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। জোমেলা বেগম হতভম্ব হয়ে যাচ্ছেন মেয়েকে হঠাৎ করে এভাবে কান্না করতে দেখে। জোমেলা বেগম মেয়েরে মাথায় স্নেহের হাত বুলিয়ে বলেন, কি হয়েছে রে মা? নন্দিতা ভাঙ্গা গলায় বলে, বাবাকে দেখতে খুব ইচ্ছে করছে মা।
জোমেলা বেগম বোঝানোর স্বরে বলেন, ঠিক আছে, তোর ভার্সিটি বন্ধ হোক, তারপর আমরা যাব। নন্দিতা মায়ের কাছ থেকে সরে এসে জেদি গলায় বলে, না, আমি এক্ষুনি যাব বাবাকে দেখতে। কিন্তু তোর ভার্সিটি? কিচ্ছু হবে না। নন্দিতা কথাটা বলেই ব্যাগ গুজাতে শুরু করে। মায়ের আর নিজের কাপড় ব্যাগে ঢুকিয়ে মাকে বলে, ব্যাগ গুজানো শেষ, এবার তুমি রেডি হয়ে নাও। জোমেলা বেগমের আর কি করার, মেয়ের জেদের কাছে হার মেনে বেরিয়ে পড়ল গ্রামের উদ্দেশ্যে। কিন্তু এটা বুঝতে পারছে না হঠাৎ করে মেয়ের হলোটা কি। সকালে তো হাসি মুখে গেল ভার্সিটিতে, তাহলে এখন হঠাৎ করে কি হলো? মেয়েকে কিছু জিজ্ঞেস করলেই বলছে বাবাকে দেখতে ইচ্ছে করছে। কিন্তু মেয়ের চোখে মুখে ফুটে উঠছে অন্য কিছুর আভাস, যেটা মা হয়ে জোমেলা বেগম ধরতে পারছেন না। দুদিন পেরিয়ে গেছে, নন্দিতার কোনো খোঁজ খবর নেই। রাফি যত বার ফোন দিয়েছে তত বারই ফোন অফ আসে। আর ফোন যদি অনও থাকে তাহলেও কল ধরে না। সুহার কাছেও কোনো খবর নেই নন্দিতার। সুহার কলও মেয়েটা ধরে না। এমনকি সুহা নন্দিতার গ্রামের বাড়ির নামটাও জানে না। তার জন্য রাফি আচ্ছা করে সুহাকে কথা শুনিয়ে দিয়েছে। বান্ধবী হয়ে বান্ধবীর গ্রামের নাম কেন জানে না তার জন্য। রাফি নন্দিতার বাসায় অনেকবার গিয়েছে, কিন্তু সদর দরজায় মস্ত বড় একটা তালা ঝুলানো। কাউকে জিজ্ঞেস করে নন্দিতার খবর নিবে এটারও সাহস পাচ্ছে না রাফি। যদি কেউ কিছু মনে করে তার জন্য রাফি সুহার কাছে এসে বলে, সুহা চলো। সুহা ভ্রু কুঁচকে বলে, কোথায়? নন্দিতার বাসায়। কিন্তু ভাইয়া, আপনিই তো বললেন নন্দিতা বাসায় নাকি তালা মারা। তুমি ওদের প্রতিবেশীদের কাছ থেকে না হলে ওদের বাড়িওয়ালার কাছ খবর নিবে ওরা কোথায় গেছে। সুহা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে চলুন। সুহা রাফির বাইকের পেছনে উঠে বসতেই রাফি বাইক স্টার্ট দেয়। রাফির পেছনে পেছনে সিয়ামও যায়। এই সবটা দূর থেকে দিয়া রাগী চোখে তাকিয়ে দেখেছে। এর মাঝে রাফি দিয়াকে বর্ষর একটা থ্রেট দিয়েছে। যদি নন্দিতার কিছু হয় তাহলে দিয়ার জন্য ভয়াবহ কিছু অপেক্ষা করছে। এটার জন্য দিয়া রেগে ফায়ার হয়ে আছে আরও নন্দিতার উপরে। রাফির বাইক এসে থামে নন্দিতার বাসার সামনে। সুহা বাইক থেকে নামতেই রাফি বলে, আমরা এখানে অপেক্ষা করছি, তুমি জেনে আসো। সুহা কিছু না বলে ভেতরে চলে যায়। কিন্তু রাফির ভেতরে ঝড় বইতে শুরু করেছে, যদি তারা কিছু না জানে তাহলে। রাফি বাইক থেকে নেমে পায়চারি করা শুরু করে দেয়। রাফির অস্থিরতা বুঝতে পেরে সিয়াম বলে, ভাই তুই একটু শান্ত হয়ে বসো। রাফি ক্রমাগত শ্বাস ফেলে বলে, পারছি না শান্ত হয়ে বসে থাকতে সিয়াম। নন্দিতার চিন্তায় মাথা ফেটে যাচ্ছে আমার। মেয়েটা এভাবে কিছু না বলে চলে গেছে, বুঝতে পারছিস কতটা কষ্ট পেলে এমনটা করে। সিয়াম রাফির কথার পক্ষান্তরে কিছু বলে না। কয়েক মুহূর্ত পরেই সুহা বেরিয়ে আসে। সুহাকে দেখেই রাফি সুহার কাছে এসে বলে, কোনো তথ্য পেয়েছ কি? হুম। কোথায় গেছে? কিছু দিনের জন্য নাকি গ্রামের বাড়ি গিয়েছে। রাফি ভ্রু কুঁচকে বলে, গ্রামের বাড়ি কোথায়? অহিদপুর। কাল্পনিক নাম। রাফি অস্পষ্ট স্বরে বলে, অহিদপুর। সিয়াম রাফির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, রাফি, তোর চোখ মুখ কিন্তু অন্য কথা বলছে। রাফি বাইকে বসে হেলমেট মাথায় পড়তে পড়তে বলে, চল। সিয়াম কপাল ভাঁজ করে বলে, চল মানে? কোথায় যাব? রাফি ঠান্ডা গলায় বলে, অহিদপুর। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে রাফি? অহিদপুর যাবি তুই এখন? হুম, যাব। কথাটা বলে সুহার দিকে তাকিয়ে বলে, সরি সুহা, তোমাকে পৌঁছে দিতে পারলাম না, তার জন্য সরি। সুহা মুচকি হেসে বলে, না ভাইয়া, ঠিক আছে, আমি রিকশা করে চলে যেতে পারবো। সিয়াম দ্রুত গলায় বলে, রাফি পাগলামি করিস না। নন্দিতা আসলে তখন না হয় কথা বলে নিস। রাফি কপালে দুশ্চিন্তার বলিরেখা রেখে বলে, আমি পারবো না আর ওয়েট করতে। সিয়াম বোঝানোর স্বরে বলে, দেখ পাগলামি করিস না রাফি।
রাফি নিঃশব্দে হেসে বলে, যাকে মন থেকে ভালোবেসেছি তার জন্য না হয় একটু পাগলামি করলাম আমি। দেখ রাফি, গ্রামে গেলেই যে তুই নন্দিতার দেখে পেয়ে যাবি এমনটা কিন্তু নয়। আর যেতে যেতে বিকেল হয়ে যেতে পারে। রাফি মুচকি হেসে বলে, খুঁজে নিব। পারলে সারা গ্রাম তোলপাড় করে ফেলব ওকে খুঁজতে। কিন্তু তারপরও ওর সাথে আমি আজই দেখা করব। সিয়াম বিরক্ত হয়ে মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে। রাফি বাইকে চাবি ঢুকিয়ে বলে, আসি। কথাটা বলেই এক টান মারে বাইক। সিয়ামের আর কি করার, বন্ধুকে তো আর একা ছেড়ে দিতে পারে না। তাই বাধ্য হয়েও নিজেও চলল বন্ধুর পেছনে পেছনে। এদিকে গ্রামে এসেও মুখ গোমরা করে বসে আছে নন্দিতা। ঘরবন্দি করে রেখেছে নিজেকে। যে মেয়ে গোধূলি বেলায় গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াত সে মেয়ে আজ 2 দিন হলো বাড়ির বাইরে বের হচ্ছে না, বের হলেও শুধু উঠোন পর্যন্ত। নন্দিতার বাবা মাও বুঝতে পারছে না মেয়েটার হঠাৎ হলোটা কি। জোমেলা বেগম রান্না করছেন রাতের জন্য। মজনু আহমেদ খেতে পানি দিয়ে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে স্ত্রীর পাশে বসে চিন্তিত হয়ে বলেন, মেয়েটার হঠাৎ করে কি হলো গো। জোমেলা বেগম দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন, জানি না গো। হঠাৎ করে মেয়েটার কি যে হলো। আমি শিফা আর রুমাকে খবর দিয়েছি আসার জন্য। ভালো করেছ। এমন সময় উঠোন থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে। জোমেলা বেগম মুচকি হেসে বলেন, ওই তো ওরা চলে এসেছে মনে হয়। জোমেলা বেগম রান্নাঘর থেকে বের হয়ে বলেন, এসেছিস তোরা। শিফা চিৎকার করে বলে, কোথায় সেই মহারানী। এসেছে থেকে তো একবারও দেখা করল না। তাই আমাদেরকেই আসতে হলো তার মুখখানা দেখতে। রুমা বলে, আরে বুঝিস না, ও তো এখন শহরে পড়াশোনা করে। আমাদের কি এখন মনে রাখবে নাকি। এমন অনেক কথাবার্তাই রুমা আর শিফা ইচ্ছে করে নন্দিতা শুনিয়ে শুনিয়ে বলছে। নন্দিতা শুয়েছিল যখনই শিফা আর রুমার এসব কথাবার্তা শুনল তখনই শুয়া থেকে উঠে বাইরে বেরিয়ে আসে। নন্দিতাকে দেখে শিফা বলে, এই তো আমাদের মহারানীর দেখা মিলল। নন্দিতা মুচকি হেসে বলে, কখন এসেছিস। মাত্রই তো আসলাম। রুমা নন্দিতার হাত ধরে বলে, চল আজ 3 বান্ধবী মিলে সারা গ্রাম ঘুরে বেড়াব। অনেক দিন হয়ে গেছে 3 বান্ধবী একসাথে হয়নি। আজ হয়েছি তাই আগের মতো সারা গ্রাম ঘুরব। নন্দিতা মুখ শুকনো করে বলে, আমি যাব না রে। আমার ভালো লাগছে না। শিফা রেগে বলে, একদম ভাব ধরবি না। শহরের হাওয়া গায়ে লাগতে না লাগতেই ভাব এসে গেছে আপনার অঙ্গে। একদম ভাব ছুটিয়ে দেব। জোমেলা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, ঘুরে আয়, ভালো লাগবে। রুমা নন্দিতার হাত টেনে ধরে বলে, চল তো, এত ভাব না ধরে। রুমা, শিফা আর নন্দিতা বেরিয়ে পড়ল ঘুরতে। এদিকে রাফি আর সিয়াম মাত্র এসে পৌঁছেছে অহিদপুরে। সূর্য পশ্চিম আকাশে তখন হেলে পড়েছে। চারিদিকে সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়েছে। গ্রামের ব্যস্ত মানুষরা তখন ঘরে ফিরতে ব্যস্ত। কেউ হাট থেকে সদাই করে ফিরছে, কেউ বা মাঠ থেকে গরু নিয়ে নিজ নিজ গৃহে ফিরে যাচ্ছে। মাটির রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেত। সবুজ রঙের ধান গাছগুলা শীতল বাতাসের সাথে নিজ মনে ধুলছে। এর মাঝ দিয়ে 2 মানব বাইক চালিয়ে চলছে নিজেদের গন্তব্যস্থলে। কিন্তু সেই গন্তব্যস্থলে কি আজও পৌঁছাতে পারবে। রাফি বাইক থামিয়ে একজন মধ্যবয়স্ক লোককে বলে, চাচা, আপনি নন্দিতা নামে কাউকে চিনেন। লোকটা কিছুক্ষণ ভেবে বলেন, না বাবা, এমন নামে তো কাউকে চিনি না। ও আচ্ছা। রাফির পাশে সিয়াম বাইক থামিয়ে বলে, আরেকটু ভেতরে যেতে হবে হয়তো। এদিকে নন্দিতা চুপচাপ হেঁটে যাচ্ছে গ্রামের মেঠোপথ ধরে। নন্দিতাকে এমন গুমরে থাকতে দেখে রুমা শিফাকে ইশারা করে নন্দিতাকে কিছু জিজ্ঞেস করতে। শিফা মাথা নাড়িয়ে নন্দিতাকে বলে, কিরে নন্দিতা, তোর ব্যাপারটা কি বলতো।
প্রেম করে ছ্যাঁকা টেকা খেয়েছিস নাকি হুম যে এমন শোক মেরে আছিস? মুহূর্তের মাঝে নন্দিতার পা দুটো থমকে যায়। কিছু একটা ভেবে কণ্ঠে রূঢ়তা এনে বলে, কি যা তা বলছিস? তাহলে এমন গুমরে আছিস কেন? কিছু তো একটা হয়েছে নিশ্চয়ই। বল না কি হয়েছে আমাদের? নন্দিতা কর্কশ কণ্ঠে বলে, কিছু হয়নি আমার। আমি বাড়ি গেলাম। কথাটা বলেই বাড়ির পথে হাঁটা ধরে। রুমা নন্দিতার যাওয়ার পানে তাকিয়ে বলে, ওর কিছু একটা তো হয়েছে আমি নিশ্চিত। কিন্তু ও তো কিছু বলছে না। কি আর করার না বললে? চল বাড়ি যাই এখন। গ্রামের মেঠোপথ ছেড়ে এখন বড় সড়কে দিয়ে হেঁটে যাচ্ছে নন্দিতা, রুমা আর শিফা। হঠাৎ করেই দুটো বাইক ক্রস করে যেতেই নন্দিতার পা জোড়া থেমে যায়। এই দুটো বাইক তার বড্ড চেনা। অন্যদিকে রাফিও নন্দিতাকে দেখে কিছুটা দূরে যেতেই তৎক্ষণাৎ বাইক থামিয়ে ফেলে। নন্দিতাকে যে এভাবে পেয়ে যাবে রাফি কল্পনাও করতে পারেনি। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। তার কষ্টটা তাহলে বৃথা যায়নি। নন্দিতা পেছনে ফিরে তাকাতেই চমকে যায় রাফিকে আর সিয়ামকে। রাফি বাইকের উপরে হেলমেটটা রেখে নন্দিতার দিকে এগিয়ে আসছে। নন্দিতা অস্বস্তিতে পড়ে যায় রাফিকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে। হঠাৎ করে রাফি আর সিয়াম গ্রামে এসেছে কেন নন্দিতা ঠিক বুঝতে পারছে না। নন্দিতা কি এখন রাফিকে ইগনোর করে চলে যাবে নাকি রাফি কেন এসেছে সেটা জানবে? নন্দিতা রাফির এগিয়ে আসা দেখে উল্টো ঘুরে চলে যেতে নিবে তখনই রাফি উচ্চ স্বরে বলে, নন্দিতা প্লিজ দাঁড়াও, আমার কথাটা তো একটু শোনে যাও। রাফি দৌড়ে এসে নন্দিতার সামনে এসে দাঁড়িয়ে বলে, নন্দিতা প্লিজ আমার কথাটা একটি বার শোনো। নন্দিতা রাফির দিকে না তাকিয়ে বলে, আপনার সাথে আমার কোনো কথা নেই। রাফি ঠান্ডা গলায় বলে, কিন্তু আমার আছে। দেখুন এখানে সিন ক্রিয়েট করবেন না, এটা গ্রাম, ঢাকা শহর নয়। রাফি অনুনয় হয়ে বলে, প্লিজ নন্দিতা আমি জাস্ট কয়েকটা কথা বলবো। রুমা আর শিফা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কি হচ্ছে ঠিক বুঝতে পারছে না। সড়ক দিয়ে যারা হেঁটে যাচ্ছে তারাও তাদের দিকে তাকিয়ে আছে অদ্ভুত চোখে। শিফা মানুষজনের দৃষ্টি বুঝতে পেরে নন্দিতার কাছে এসে বলে, ছেলে দুটোকে নন্দিতা। এর মাঝে রাফি বলে, প্লিজ নন্দিতা জাস্ট 5 মিনিট সময় দাও আমাকে। আমি শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্য এতটা রাস্তা বাইক চালিয়ে এসেছি। নন্দিতার বুকটা কেন যেন ধক করে উঠে কথাটা শুনে। রাস্তায় যদি লোকটার কিছু হয়ে যেত তখন কি হতো? এতটা পাগলামি করার কি কোনো মানে আছে? এসব ভেবে নন্দিতা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে বলুন, কি বলবেন? রাফি মিহি স্বরে বলে, তুমি এভাবে হঠাৎ করে গ্রামে চলে আসলে কেন? আমি কখন গ্রামে আসবো না আসবো সেটা কি আপনাকে বলে আসতে হবে নাকি? সরি। আমি জানি ওই দিন যা কিছু হয়েছে সবটা আমার জন্যই হয়েছে। তা বলে তুমি এভাবে চলে আসবে? নন্দিতা এবার গলার স্বরে কঠিন করে বলে, আশ্চর্য, আমি কখন বললাম আমি আপনার জন্য চলে এসেছি? আমার বাড়িতে আসতে ইচ্ছে হয়েছে তাই এসেছি। এটার জন্য আপনি কেন নিজেকে দোষী মনে করছেন? আমি ঠিক বুঝতে পারছি না। রাফি নিঃশব্দে হেসে কোমল গলায় বলে, তোমার প্রত্যেকটা কথার মাঝে অভিমান লুকিয়ে আছে, সেটা কি তুমি জানো নন্দিতা? নন্দিতা রাফির কথা শুনে ঢোক গিলে। রাফির মুখে এই নন্দিতা ডাকটা বড্ড অদ্ভুত লাগে নন্দিতার কাছে। কিন্তু রাফি যে তাকে কথার জালে ফাঁসাতে চাইছে সেটা সে ভালো করেই বুঝতে পারছে। সন্ধ্যা হয়ে আসছে, তাই নন্দিতা আর কিছু না বলে রাফির পাশ কাটিয়ে চলে যেতে নিলে রাফি হঠাৎ করে আবারও বলে উঠল, তবে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না নন্দিতা? যদি উত্তরটা না দিয়ে চলে যাও তাহলে বুঝে নেব তুমি আমাকে ভালোবাসো। নন্দিতা না চাওয়া সত্ত্বেও থেমে যায় রাফির কথা শুনে। নন্দিতার বুঝে আসছে না একটা লোক এতগুলো মানুষের সামনে রিজেক্ট হওয়ার পরেও আবার কি করে এই কথাটা বলছে।
নন্দিতা রাফির দিকে ফিরে বলল, এই, আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই নাকি? ওই দিন এতগুলো মানুষের সামনে রিজেক্ট হয়েছেন, তারপর আবারও রিজেক্ট হতে চলে এসেছেন এত দূরে। রাফি এবার দাঁত কেলিয়ে হেসে হেসে বলল, ভালোবাসায় লজ্জা শরম নামক বস্তু থাকতে নেই, বুঝলে প্রিয়? রাফির মুখে প্রিয় ডাকটা শুনে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে নন্দিতার মনের মাঝে। কিন্তু রাফির দাঁত কেলানো দেখে নন্দিতার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। একে তো সন্ধ্যা হয়ে গেছে, তার উপর রাফির এসব অসহ্য মার্কা কথাবার্তা। নন্দিতা সিরিয়াস মুডে এবার বলল, শুনুন মিস্টার রাফি তাজওয়ার, আমি আপনাকে ভালোবাসি না, আর কোনোদিন বাসবও না। কথাটা বলেই নন্দিতা দ্রুত পায়ে হেঁটে চলে যায়। রাফি নন্দিতার যাওয়ার পানে তাকিয়ে উচ্চস্বরে বলে, বাসবে নাকি বাসবে না, নাকি অলরেডি ভালোবেসে ফেলেছ? তোমার চোখে মুখে আমার জন্য ভালোবাসা ফুটে উঠেছে, এটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। হয়তো তুমি আমার কাছে প্রকাশ করতে চাইছো না, কিন্তু একদিন ঠিকই প্রকাশ করবে, আর সেটা খুব শীঘ্রই। অতপর সিয়াম রাফির কাছে এসে বলে, ভাই তুই একটু চুপ কর, আশেপাশে লোক আছে সেটা অন্তত দেখ, আর যদি কিছু হয় সেটা নন্দিতার উপরে গিয়ে পড়বে, তোর উপরে না। রাফি কিছু না বলে বাইকের দিকে এগিয়ে যেতে যেতে বলল, ঠিক আছে চল। রাফি হাফ ছেড়ে বলল, আমি আর বাইক চালাতে পারবো না মিস্টার রাফি। চালাতে হবে না তোকে, তুই বরং আমার হবু বউয়ের বাড়িতে গিয়ে উঠে পড়। ফাইজলামি করিস না তো রাফি, মেজাজ কিন্তু গরম আছে আমার। আর আর কি কি লাভ হলো এখানে এসে? লাভের তো কিছুই হলো না, মাঝখান দিয়ে শুধু বাইকের তেলগুলো খরচ হলো। রাফি বাইকে বসে আকাশের দিকে তাকিয়ে আনমনে বলল, লাভ হলো নাকি লোকসান হলো সেটা নিয়ে তোর না ভাবলেও চলবে ভাই। এখন তাড়াতাড়ি বাইক স্টার্ট দে, 9টা কিংবা 10টার ভেতরে পৌঁছে যেতে পারবো আশা করি ঢাকাতে। সিয়াম বেচারা পড়েছে এক মাইন্ড কেয়ার চিপায়। মনে মনে সে দোয়া করে যাচ্ছে, এমন বন্ধু যেন কারো কপালে না জোটে। এমন একটা বন্ধু জীবনে থাকলে জীবন একেবারে তেনা তেনা করে তারপরেই ছাড়বে। সে বলেই আজ এসব অত্যাচার সহ্য করছে, অন্য কেউ হলে উষ্টা মেরে চলে যেত। চলবে।